কিরে নবাবজাদা, তোর এতক্ষণে আসার সময় হলো? আপনি কিন্তু বারবার আমাকে অপমান করছেন। তোর মতো ছেলের মান থাকলে তো তাকে অপমান করব। যা নিচে এসে ঘুমা। আমি আপনার স্বামী, আর আমি কিনা নিচে এসে ঘুমাবো? তোকে স্বামী হিসাবে আমি ভুলেও মানি না। তুই কিভাবে আমাকে বিয়ে করেছিস তা কি ভুলে গেছিস? না, ভুলিনি। আপনিও ভুলে যাননি আমি কেমন। দেখ, আমি তোর থেকে তোর জ্ঞান নিতে পারবো না। তুই নিচে এসে ঘুমা। আমার সাথে যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করেছিস তাহলে তোর জন্য মোটেও ভালো হবে না, কথাটা আমি তোকে বলে দিলাম। আমি কোনো কথা না বলে চুপচাপ সোফায় শুয়ে পড়ি। আমি সোফায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না কোনোভাবেই। কেননা সোফায় তো আরাম করে আর ঘুমানো যায় না। এইদিকে বাইরে অনেক বৃষ্টিও হচ্ছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এতে বারবার এরা ভয় পাচ্ছে, তবু আমাকে বুঝতে দিচ্ছে না। গুটিসুটি মেরে শুয়ে আছে। রাত তখন 3টা। ঘুম আসছে না বলে আমি বারান্দায় চলে আসি। এসে বৃষ্টি দেখতে থাকি। যদিও আমি জানি এরা এত সহজে আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে না। এরার বাবা আমার সাথে কেন এরার বিয়ে দিয়েছে সেই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। আমি যে এরাকে পছন্দ করি না সেরকমও কিছু না, পছন্দ করি বলেই বিয়েটা করেছি। বিদ্যুৎ চমকাচ্ছে, বারান্দায় বসে আছি। অন্যদিকে বিদ্যুৎ চমকানোর জন্য এরার ঘুম ভেঙে যায়। বিদ্যুতের হালকা আলোতে সবাই আমাকে দেখতে পায়নি, সেজন্য ইরা বিছানা থেকে উঠে ওয়াশরুম চেক করে সেখানেও আমাকে পায় না। বারান্দায় যেতেই আমিও সেই সময় রুমে ঢুকবো, এমন সময় সে আমাকে দেখে ভয় পেয়ে যায়। কেননা একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্যদিকে হালকা আলোতে কাউকে দেখে এরা ভয় পেয়ে যায়। অবশ্যই ভয় পাওয়ারই কথা। এমন অবস্থায় কেউ সামনে আসলে ভয় তো পাবেই। কে আপনি? ভূত! ও মা গো, বাঁচাও আমাকে। কথাটা বলে উল্টো আমাকে জড়িয়ে ধরে। এতে আমিও ইরার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকি। বাহ, যাকে দেখে ভয় পেল আবার তাকেই জড়িয়ে ধরে ভয় কাটাচ্ছে। এই বুদ্ধি তো আমি আগে জানতাম না। এদিকে ইরা এখনো জড়িয়ে ধরে আছে, কোনো কথাই বলছে না। কিছুক্ষণ পর ইরা বিষয়টা বুঝতে পেরে ছেড়ে দেয়। এই প্রথম দেখলাম কি দেখলেন প্রথম? যে যাকে দেখে ভয় পেল আবার তাকে জড়িয়ে ধরে ভয় কাটাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি। তাছাড়া বিদ্যুৎ চমকালে আমি খুব ভয় পাই। বলে কানে তুলো দিয়ে ঘুমিয়ে যান। তাও ভয় তো কাটবে না। আমি আবার বিদ্যুৎ চমকালে একা একা ঘুমাতে পারি না। তাহলে এখন কি করবেন? কার সাথে ঘুমাতেন আগে? আম্মুর কাছে চলে যেতাম। এখনই কোনার কাছে যাবেন? সবসময় যখন যেতাম, এখনো যাব। এটা আবার বলতে হয় নাকি? এই বলে এরা বাসর ঘরের দরজা খুলে ওর মায়ের রুমে যেতে থাকে। কিন্তু এখানে চাইলে আরও রোমান্টিক একটা ব্যাপারও হতে পারতো। কেননা এরা যদি আমাকে ভালোবাসতো তাহলে কিন্তু আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতো। এতে আর অন্য কোনো ঝামেলা হতো না। কিন্তু এরা তো কোনোভাবে আমাকে সহ্যই করে না, সেজন্য ওর মায়ের কাছে চলে যায়। আপনারা আবার চিন্তা করবেন না, এরাকে ঘুরে ফিরে আমার কাছে আসতেই হবে। কিন্তু কিভাবে সম্ভব হবে তা আপনারা একটু পরে জানতে পারবেন। এরা তো ওর মায়ের কাছে ঘুমাতে চলে গেল। তাহলে আজকে রুম খালি, তাহলে বিছানায় আমি ঘুমিয়ে পড়ি। সেজন্য আমি বিছানায় শুয়ে পড়ি। বিছানায় একটা কোলবালিশ ছিল, ওটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমার যখন ঘুম ভাঙে তখন দেখি ইরা আজকে চাপটে ধরে শুয়ে আছে। এটা দেখে আমি তো অবাক হয়ে যাই। ভাবতে থাকি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ইরা এখনও ঘুমোচ্ছে। কোনোভাবেই আমি নিজেকে ছাড়িয়ে উঠতে পারছি না। তাই একটু জোর করে সরাতে যাব, ইরার ঘুম ভেঙে যায়। চোখ মেলে নিজে কেমনভাবে দেখবে এরা তা কল্পনাও করেনি। সেজন্য এক লাফ দিয়ে আমার উপর থেকে উঠে দাঁড়িয়ে যায়। তুই এই বিছানায় কেন? রাতে তো আপনি বিছানা থেকে উঠে আপনার মায়ের রুমে গিয়েছিলেন ঘুমাতে, তাই আমি ভাবলাম বিছানা খালি পড়ে থাকবে, আমি শুধু শুধু সোফায় ঘুমিয়ে কষ্ট করব, সেজন্য আমি এখানে ঘুমিয়ে গেছি। কিন্তু আপনি এখানে কেন? আপনার তো আন্টির কাছে ঘুমানোর কথা। রাতে তো গিয়েছিলাম। তারপর কি হলো? আম্মু আমাকে তাড়িয়ে দিল রুম থেকে। বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন? রুম থেকে বের হয়ে আমি বাবা মার রুমের সামনে এসে দরজা কড়া দিলাম। কে রুমের বাহিরে? আম্মু, আমি এসেছি। তুই এত রাতে এখানে কেন? তোমার সাথে জরুরি কথা আছে। ইরা হয়তো কিছু লাগবে, সেই জন্য তোমাকে ডেকেছে। তুমি দরজা খুলে দিয়ে দেখো ওর কি লাগবে। ঠিক আছে, দেখতেছি। এরা আম্মু দরজা খুলে দেয়। এতে এরা ভিতরে চলে যায়। কিছু কি লাগবে তোর? আমার কিচ্ছু লাগবে না। তাহলে তুই এখানে কেন এলি? আমি এসেছি তোমাদের সাথে ঘুমাবো বলে। তোর কি মাথা ঠিক আছে? আমার আবার কি রোগ হবে? মাথা তো ঠিকই আছে। মাথা ঠিক থাকলে নতুন জামাইকে রুমে রেখে বাসর ঘর থেকে এভাবে চলে আসতি না। বাইরে তো বৃষ্টি হচ্ছে। কেন, তুই কি ভিজে যাচ্ছিস? আমি কেন ভিজে যাব? তাহলে এখানে কেন? তুমি তো জানো বিদ্যুৎ চমকালে আমি ভয় পাই। সেটা আমি জানি। এখন তো তুই একা নেই, সাথে আকাশও আছে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে?
আমি যাকে স্বামী হিসাবে মানি না তার সাথে একই রুমে? তুই কি যাবি এখন এই রুম থেকে? তুমি রেগে আছো কেন? আর একটা কথা বললে। কথাটা বলতেই ইরার আম্মু ইরাকে নিয়েও রুমে আসে আর দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। ও মা, তুমি নিজের মেয়ের সাথে এরকমটা করতে পারলে? তোর সাথে তো পারা যায়। এখন চুপচাপ রুমের মধ্যে থাকবি। সকাল 9টার আগে ওই রুম আমি খুলবো না। সকালে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকবি, আমি এসে দরজা খুলে নিয়ে আসবো তোদের। এই বলে ইরার মা তো চলে যায় আর ইরা কোনো উপায় না পেয়ে বিছানায় শুয়ে পড়ে। তার মানে আন্টি আপনাকে এখানে নিয়ে আসে, তা বিছানায় যখন ঘুমাচ্ছেন তখন কেউ আছে কিনা তা চেক করবেন না? তখন এত কিছু চেক করার অবস্থায় ছিলাম নাকি? আমি তো জানি আপনি সোফায় ঘুমিয়ে আছেন। যদি জানতাম তাহলে কখনোই বিছানায় ঘুমাতাম না। আচ্ছা, রাতে আমাদের মধ্যে কোনো কিছু হয়নি তো? হয়নি মানে? অনেক কিছু হয়েছে। হয়েছে মানে? হয়েছে মানে অনেক কিছুই তো হলো। এখন কোনটা রেখে কোনটার কথা বলবো সেটাই ভাবছি। একদম মিথ্যা বলবে না। আমি যতদূর জানি কিছুই হয়নি। আমি নিজেও জানি কোনো কিছু হয়নি, সেজন্য ইরাকে কিভাবে ফাঁসাবো সেই চিন্তা করছি। আমি কৌশলে একটু লিপস্টিক আমার ঘাড়ে লাগিয়ে নেই, একটু লিপস্টিক ঠোঁটে, যেন দূর থেকে বোঝা না যায়। কিরে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমার ঘাড়ে আর ঠোঁটে এটা কি? কি আবার লিপস্টিক? কোনো কালার? গোলাপি কালারের। কেন, কি হয়েছে? তোমার ঠোঁটেও কিন্তু সেম কালারের লিপস্টিক দেওয়া আছে। কতটা শুনিরা তো অবাক হয়ে যায়, সেজন্য আয়নার সামনে যায় আর লিপস্টিকের কালার দেখতে থাকে। আবার আমার ঘাড়ে থাকা কালারের দাগও দেখতে থাকে, দুটোই সেম কালার। এর মানে কি বোঝাতে চাও? মানে হলো তুমি রাতে আমাকে জোর করে ঘাড়ে কিস করেছো। এটা হতে পারে না। আমি তো বিশ্বাস করতে পারছি না আমি এরকম কিছু করেছি। তাহলে দাগগুলো কি আপনা আপনি এসেছে? আমাকে রুমে একা পেয়ে আমার সর্বনাশ করে নিলে। এখন সমাজে আমি মুখ দেখাবো কি করে? ওই, চুপ করবি তুই? আমি মেয়ে হয়ে কান্না করছি না আর তুই ছেলে হয়ে কান্না করছিস কেন? কান্না করবো না তো কি করব? আজকে যদি আমি এই কাজটা করতাম তখন তো ঠিকই আমাকে সব দোষ দিতেন। সেটা তো দিতাম। এখন কান্না অফ করে এটা বল। কি বলবো? আমাদের মধ্যে আমাদের মধ্যে ওই দুইটা অপশন ছাড়া আর কোনো কিছু হয়নি। সত্যি করে বলবি কিন্তু। এটা জানতে হলে তো তোমাকে 3-4 মাস অপেক্ষা করতে হবে। 3-4 মাস কেন? তাহলেই তো বুঝতে পারবে। কথাটা বলে আমি গোসলে চলে যাই। এই দেখি এরা তো এই 3-4 মাস নিয়ে ভাবতে থাকে। দেখি আপনারা হয়তো বা কিছুই বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলুন, সব বুঝতে হলে অতীতে ফিরে যেতে হবে। চলুন অতীতটা শুনে নিয়ে আসি। একে তোমাকে একটা মিশন দিব, সেটা অনেক সহজ, তাই ওটা তোমাকে শেষ করতে হবে। এত সহজ একটা মিশন, অথচ সে মিশনে আমাকে কেন নেবেন? তার কিছু কারণও আছে, তুমি তাহলে তৈরি হয়ে নাও। আমি তাহলে সব অস্ত্র রেডি করে নিচ্ছি। এখানে তোমাকে কোনো কিছুই নিতে হবে না। তাহলে কি করতে হবে স্যার? আপাতত তুমি বাসায় ফিরে একটু রেস্ট নাও, বাকিটা আমি তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে স্যার। কথা হচ্ছিল একে আর স্যারের মাঝে। একে নামটা একটু ছদ্মনাম, কেননা একে একজন র এজেন্ট, আর একে যেহেতু একটা এজেন্ট, সেখানে স্যারের পরিচয় আপনাদের আশা করি আর দেওয়াই লাগবে না। এবারের মিশন কি তাও আপনাদেরকে পরে জানানো হবে। আপাতত আপনাদের একটা কথা বলি, একের পরিবারে কেউ নেই। যদি ওকে বেঁচে থাকে তাহলে তাকে পরবর্তীতে নিয়ে আসা হবে। এদিকে 2 দিন পরে একে মিশন শুরু করে। আব্বু, আব্বু, আম্মু, কোথায় গেলে তোমরা? এরকম করে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? তোমাকে যে বলেছি আমার একটা নতুন গাড়ি লাগবে, সে কথা কি তোমাদের কানে যায় না? 1 মাস আগেই তো তোকে একটা গাড়ি কিনে দিলাম, এখন আবার নতুন গাড়ি কেন? তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে গাড়ি কিনে দিলে তোমাদের সব টাকা একেবারে ফুরিয়ে যাবে? আমরা কখন তা বলেছি? দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর সুখই তো আমাদের সুখ। তাছাড়া তোকে তো এবার নিজে কিছু করে নিতে হবে। আমি আবার কি করব? আমার শরীরের অবস্থা তো ভালো না, আমার পরে এই ব্যবসা তোকেই ধরতে হবে। মানে কি আব্বু? আমার বয়স মাত্র 23 বছর। এই বয়সে আমি ব্যবসা কি বুঝবো? তোকে কি এখনই বোঝার জন্য বলছে নাকি? তোর বাবার সাথে অফিসে যা, তারপর ওখান থেকে আস্তে আস্তে শিখে যাবি। ঠিক আছে, ভেবে দেখব। এখন আমি ভার্সিটিতে গেলাম। এদিকে এরা চলে যায়। অন্যদিকে একের কাছে কল আসে। স্যার, কল দিলেন যে? তোমাকে এখনই একবার হেডকোয়ার্টারে আসতে হবে। কোনো সমস্যা হয়েছে কি? তুমি আগে আসো, তারপর বলতেছি। কিছুক্ষণ পরেই একে চলে আসে হেডকোয়ার্টারে। এসে দেখে আরও অনেক ডিপার্টমেন্টের বড় বড় অফিসারও আছে ওখানে। সেজন্য ওখানে থাকা একটা চেয়ার এসে বসে পড়ে। তোমরা এখানে যতজন লোক আছো সবাই কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ সদস্য।
তাই তোমাদের মধ্যে আমি এখন কয়েকটা মিশন ভাগ করে দিব। কিন্তু স্যার, আমি মিশন শেষ করব নাকি ওটা নিয়ে শুরু করব? আপাতত এখন যে মিশন নিয়ে আলোচনা করতেছি ওটা শেষ করলেই হবে। ঠিক আছে, শুরু করেন। এদিকে স্যার সবাইকে বোঝাতে থাকে। বোঝানোর পর একের সবচাইতে গুরুত্বপূর্ণ মিশনটা নিজের কাঁধে নেয়। পারবে তো সামলাতে? আপনার যদি মনে হয় আমি পারবো না, তাহলে থাক, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তা বলিনি। তুমি যে একটা মিশনেও ফেল করনি তা আমি জানি। তবে এই মিশনে কিন্তু তোমার প্রাণও চলে যেতে পারে। আমার প্রাণ চলে গেলেও আমি মিশন সাকসেস করব। এটা একজন রে এজেন্টের সাহসিকতার পরিচয়। তারা দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তোমার তাহলে যা কিছু লাগবে তা আমাকে বলো, আমি সেগুলো 2 দিনের মধ্যে ম্যানেজ করে কল দিব তোমাকে। আর বাকিদের কোনো কিছু লাগলে আমাকে বলো। না স্যার, এই মিশনে আমাদের যা কিছু আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। আলাদা কোনো হাতিয়ার আমাদের লাগবে না। তাহলে একে তুমি লিস্টগুলো আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও। তাহলে যাই আমি। এদিকে একে তো চলে যায়। অন্যদিকে এরা আর তার বান্ধবীগুলো বসে আছে ক্যান্টিনে। ওখানে বসে আড্ডা দিতে থাকে। এক একজনের এক এক রকমের কথাবার্তা। আচ্ছা শোন, আমি একটা কথা জানতে পেরেছি। কি কথা? তাড়াতাড়ি করে বল। আমাদের এই ভার্সিটি থেকে নাকি এবার পিকনিকে নিয়ে যাওয়া হবে। কি বলিস, সত্যি নাকি? সত্যি মানে 100% সত্যি কথা। কিন্তু কোন জায়গায় নেওয়া হবে? যতদূর শুনেছি কাশ্মীর যাওয়া হবে। কি বলিস? এখানে তো খালি মারামারি আর যুদ্ধ লেগেই থাকে। ওখানে এসে শহীদ হব নাকি? আরে স্যার যখন ঠিক করেছে তখন এইগুলো আর থাকবে নাকি? তাও শুনেই তো ভয় লাগছে। আচ্ছা এখন চুপ কর, 4 দিন পরে আমরা যাচ্ছি, তোরা আজকেই টাকা জমা দিয়ে দে। তুই যখন যাচ্ছিস তখন না এসে তো উপায়ও নেই। এদিকে এরা নিজেদের মধ্যে সবটা ঠিক করে নিতে থাকে। অন্যদিকে একে এর স্যারকে সব লিস্ট পাঠিয়ে দেয়। আমি তাহলে এইগুলো জোগাড় করতেছি, আর তুমি তাহলে তোমার টিম রেডি করে ফেলো। আমার টিম থেকে শুরু করে সব কিছু রেডি করা আছে। এত তাড়াতাড়ি করে সিলেক্ট করাও হয়ে গেল? আমার কোনো কাজে লেট হয় না, তা তো জানেন। আমি তাহলে তৃতীয় দিনের দিন এসে সবটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এদিকে খেলা তো এখন হবে, কেননা সামনের দিকে কি হতে চলেছে তা বোঝাই কষ্টকর। কেন কষ্টকর হবে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরেই। 2 দিন পর আকাশও লোকদের পাঠিয়ে দেয়, যেগুলো একে নিয়ে আসতে বলেছিল সেগুলো আনিয়ে নেয়। তা ওরা নিয়ে আসে একের গোপন আস্থানায়, যে আস্থানার খবর শুধু আবির জানে। আবির হচ্ছে একের বিশ্বস্ত একজন এজেন্ট, আর একে আবিরকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আবিরও একে নিজের বড় ভাইয়ের মতো করে দেখে। এদিকে এগুলো নিয়ে আসার পর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা কেন হবে? আমাদের এজেন্সির গাড়ি দেখলে কারো সাহস কি আছে সেখানে এসে হামলা করবে? এখন চলো ভেতরের মালামালগুলো ঠিক আছে কিনা তা চেক করে দেখি। এরপর ওরা ওগুলো খুলে দেখে লিস্ট অনুযায়ী অনেক হাতিয়ার বেশি এসেছে। ওখানে থাকা অনেক হাতিয়ার আছে জাবির কখনো নাম শোনা তো দূরের কথা, কখনো চোখে দেখেনি। আজকে সেসব হাতিয়ার দেখে আবির তো অবাক হয়। এইগুলো তো এত ছোট ছোট। এগুলো দেখতে ঠিক যতটাই ছোট, আবার কাজ করে ততটাই সাংঘাতিক। কি বলেন? ঠিক বলছি। এখন তোকে এইগুলোর ব্যাপারে কিছু বোঝাতে থাকি, যেন মিশনে তোর কাজে আসে। আচ্ছা তাই করো। এই তোরা কি টাকা জমা দিয়েছিস? এই মাত্র দিয়ে আসলাম। তা আমরা যাব কখন? এই তো আগামীকাল। তাহলে তো আজকেই সব কিছু গুছিয়ে রাখতে হবে। তোরা তাহলে যখন যা, আগামীকাল দেখা হচ্ছে। সাথে করে বাড়তি টাকা নিয়ে আসিস। সেটা তো আনবই। এদিকে আগামীকাল ওরা বেরিয়ে পড়ে কাশ্মীরের উদ্দেশ্যে। ওখানে একটা হোটেল ওঠে ওরা, কিন্তু হোটেলটা কাশ্মীর থেকে কিছুটা দূরে। তোমরা তাহলে একটা রুমে 3 জন করে চলে যাও। জি ম্যাম, যাচ্ছি। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। 1 ঘন্টা পরে তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দেওয়া হবে। এরপর রাত 10টায় খাবার, আর সকাল 8টার দিকে আমরা ঘুরতে বেরোবো। আমি যে সময় ঠিক করেছি তা যেন হয়, এর বেশি সময় কিন্তু পাবে না তোমরা। এরপর যে যার রুমে চলে আসে। এদিকে সময় অনুযায়ী ওদের সব কিছু দেওয়া হয়। এদিকে একে আর আবির আরও কিছু র এজেন্ট সাথে কমান্ড অফিসারও তৈরি করে নেয়। একে ওখানে পৌঁছে আমাকে জানিও। জি স্যার, আপনাকে সব তথ্য জানিয়ে দেবো আমি। সাবধানে যাও তাহলে। যদি তোমার দরকার পড়ে ওখানে থাকা কিছু লোক পুলিশের সাহায্য নিতে পারবে। তার সাথে বাকি যে কোনো ফোর্স থাকলে পরিচয় দিও, ওদের সাহায্য নিতে পারবে। যদি দরকার পড়ে তাহলে অবশ্যই দেব। এরপর এরা একটা হেলিকপ্টার করে বেরিয়ে পড়ে 15 জনের সদস্য নিয়ে। ওদের উদ্দেশ্য ওদের যে কোনোভাবেই হোক ওদের পূরণ করে নিতেই হবে।
এদিকে একে আর বাকিরা চলে আসে কাশ্মীর। ওরা ওখানে কয়েকটা তাঁবুটা নিয়ে নেয়। স্যার, এখান থেকে এই জায়গাটা ভালো করে দেখা যাচ্ছে। এজন্যই তো আমরা এখানে তাঁবুগুলো টানিয়ে রাখলাম। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো হেলিকপ্টারটা লুকিয়ে ফেলো, কোনোভাবে যেন কেউ বুঝতে না পারে এখানে কি আছে। চিন্তা করবেন না, হয়ে যাবে। এদিকে ওরা কাজ করতে থাকে। সকালে ওরা বের হয় জায়গাটা ভালো করে দেখার জন্য, কেননা জায়গাটা ভালো করে চিনে রাখলে ওদের জন্যই সুবিধা হবে। একটা কাজ করো, আমরা 4 জন ক্যাম্প থেকে এসে পদার পরিস্থিতিগুলো দেখে আসি। বাকি 8 জন ক্যাম্পে থাকবে। আবির, তুমিও ক্যাম্পে থাকবে। যদি সন্দেহভাজন কোনো কিছু চোখে পড়ে তাহলে আমাকে অবশ্যই কল দেবে। আগে সন্দেহ কতটুকু তা বুঝে কল দিব। যদি আমরা একাই মনে হয় মোকাবিলা করতে পারবো, তাহলে আর আপনাকে শুধু শুধু কল দেব না। ঠিক আছে, যা ভালো মনে করো। 3 জনও তাহলে রান্নার কাজ করতে থাকো। বাকি 4 জন চারদিকে স্নাইপার নিয়ে নজর দিতে থাকো। আরেকজন আমাদের দিকে নজর রাখবে। মানে আমাদের আশেপাশে যদি সন্দেহভাজন কোনো কিছু দেখো তাহলে অবশ্যই জানাবে। তোমাদের সবার কাছে ট্যাকার লাগানো থাকবে, তাহলে তোমরা কোথায় কোথায় গিয়েছো ওরা এখান থেকে দেখতে পারবে। আর তোমরা যদি হারিয়ে যাও এখান থেকে তোমাদের সাহায্য করা হবে। জি স্যার, তাহলে তো ভালো হবে। এতে করে জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না। এরা 7 জন বেরিয়ে পড়ে, 2 জন 2 জন করে মোট 3 ভাগ করে। তাদের 3 ভাগে পাঠিয়ে দেয়। একে একাই নিজে একদিকে বেরিয়ে পড়ে, কেউ যেন সন্দেহ করতে না পারে। আর সবার মুখ কালো পর্দায় ঢাকা। এক কথায় ওদের মুখ কেউ দেখতে পারছে না, কেননা ওরা সবসময় পরিচয় গোপন করে চলাচল করে। সেই জন্য ওদের আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। এদিকে ওরা নিজেদের মতো করে মানুষের সাথে কথা বলতে থাকে। এমনভাবে ওরা কথা বলতেছে যেন কেউ কোনোভাবে সন্দেহ না করে। এদিকে একে হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের কাছে চলে আসে। তখনই কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং ওইদিকে ছুটে যায়। এসে দেখে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তা দেখে একের আর বুঝতে বাকি রইল না যেটা কুকুর দেখে ভয় পেয়েছে। কিন্তু একে যে মিশনে এসেছে ওই মিশনে মেয়েদেরও ইউজ করা হয়, সেজন্য ওদের উপর অনেক সন্দেহ হতে থাকে। এবার ওরাও একে দেখতে পায়। কালো একটা পোশাক, একেবারে মাফিয়ার মতো লাগছিল। ওরা তোল্টো একে দেখে পুরো ভয় পেয়ে যায়। এই এই আপনি কে? এখানে কি করে এলেন? চিৎকার তো মনে হয় আপনারাই করছিলেন। আমরা তো ওই কুকুরটাকে দেখে ভয়ে চিৎকার করেছি, তা আপনাকে তো ওই কুকুরের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি এই কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। এরপর ওই কুকুরটাকে তাড়িয়ে দিয়ে চলে যাই। তা আপনাদের সাথে বাকিরা কোথায়? আপনি কি করে জানেন আমাদের সাথে আরও কেউ আছে? এই কথা শোনা মাত্রই একের মনে সন্দেহ হতে থাকে। না মানে আপনারা তো 3 জন, সেই জন্য ভাবলাম অনেকে তো থাকতে পারে। আরও 30 জনের মতো আছে। আপনাদের আস্তানা কোথায়? আস্থানা মানে? মানে থাকেন কোথায়? এখানে কোন জায়গায় উঠেছেন? এখানে তো জঙ্গল। আমরা জানি এটা জঙ্গল, আপনাকে বলতে হবে না। নিজের চেহারাটা এভাবে ঢেকে রেখেছেন কেন? চেহারা তো ভালো না, এই জন্য ঢেকে রেখেছি। মিথ্যা বলার জায়গা পান না? মিথ্যে কেন বলবো? চোখ দেখতেই তো বোঝা যাচ্ছে চেহারা খারাপ হবে না। তবে আপনি কিন্তু অনেক সুন্দর। তা আমি জানি, কিন্তু আপনি কি ফ্ল্যাট করছেন? জঙ্গলের ভিতরে ফ্ল্যাট করা জায়গা নাকি? তা জানি। তা আপনি যে সুন্দর তা কি করে জানেন? আমাদের ট্রিমের সবাই বলে আমি নাকি অনেক সুন্দর। তা কুকুর তো চলে গেছে, তানু রিমি চল আমরা ফিরে যাই, নয়তো ম্যাম না পেলে অনেক ঝামেলা করবে। আমি আপনাদের কে দিয়ে আসি? তা কোনো দরকার পড়বে না, আর খবরদার আমাদের পেছনে কিন্তু ভুলেও আসবেন না। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়। এদিকে একে তো যা যা ভাবতেছে তার পুরোটাই ওদের সাথে মিলে যায়। সেই জন্য ওদের উপরে সন্দেহ আরও বেড়ে যেতে থাকে। কি সন্দেহ তা আপনারা একটু পরে জানতে পারবেন। যখন একে মিশনটার মাঝামাঝি শেষ করবে তখনই বুঝতে পারবেন। সেজন্য লোককে ওদের ফলো করতে থাকে, কিন্তু এরাও কম না, সেজন্য ওরা নিজেরাই লুকিয়ে পড়ে। এদিকে ওদের দেখতে না পেয়ে একে ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ওই ভ্যাটা কি গেছে? চলে গেছে। এখন চল ম্যামের কাছে যাই। চল, তবে এই ব্যাটার কথা কিন্তু বলা যাবে না। মাথা খারাপ নাকি আমাদের যে ওর কাহিনী বলতে যাব? বললে তো ম্যাম আমাদের আর বের হতেই দিবে না। অন্যদিকে ওরা যে যার মতো করে চলে আসে ক্যাম্পে। এসে একে সব তথ্য দিতে থাকে। ওরা কে দেখেছে, পরিস্থিতি কীরকম সব কিছু বলতে থাকে। সবার মতামত শোনার পর একে নিজেই দেখা করে ওই কথাগুলো বলে। এবার তো বুঝতে পেরেছেন এই একে হচ্ছে আকাশ। কি বলছেন? তা আপনি ওদের যখন হাতের কাছে পেয়েছেন তখন ওদের ছেড়ে দিলেন কেন? ওরা 3 জন ছিল, আর তোমরা তো ভালো করেই জানো এরকম পরিস্থিতিতে কোনো কিছু করা সম্ভব না। আমি ওদের যদি ধরে আনি তাহলে ওই দলের বাকিরাও তো অ্যালার্ট হয়ে যাবে। তাই কি ভেবে দেখেছো? এত কিছু তো ভাবি নাই। আজ রাতে আমরা বের হব। 2 জন ক্যাম্পে থাকবে হেলিকপ্টার নিয়ে,
আমাদের অর্ডার পেয়ে চলে আসবে ওই লোকেশনে। জি স্যার, তাই হবে। এইদিকে ইরা আর ওর বান্ধবীরা সাথে বাকিরা সব পুরো জায়গায় ঘুরতে থাকে। রাতের বেলা ওরা বের হয়, কিন্তু আশ্চর্য ঘটনা হলো, আমি যাদের টেররিস্ট মনে করেছিলাম উল্টো ওরা এখন টেররিস্টের হাতে বন্দী হয়ে আছে। ওই যে স্যার, ওরা ওইদিকে। এটা কি করে সম্ভব? কোনটা স্যার? আমি তো ভেবেছিলাম ওরা টেররিস্ট, এখন দেখি ওদেরই বন্দি করে রেখেছে। ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝে দেখতে হবে। তোমরা দূর থেকে লক্ষ্য রাখো, আর 4 জন স্নাইপার তোমাদের পজিশনে নিয়ে নাও। ওকে স্যার। এরপর ওরা একে একে নিজেদের পজিশন নিতে থাকে। এইদিকে আমি সহ বাকিরা সামনের দিকে যেতে থাকি। এইদিকে টেররিস্টরা বুঝতে পেরে যায়। কেহে রেহে এখানে? সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। বুঝতে পেরেছি তোরা কেউ বের হবি না। ঠিক আছে, দেখ তোদের জন্য কি ব্যবস্থা করি আমরা। অন্যদিকে ওরা একটা রকেট ছুঁড়ে মারতে যাবে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো, ওই জায়গায় তখন কুকুরের আওয়াজ আসে। বস, এখান থেকে তো কুকুরের আওয়াজ আসতেছে। কুকুরের আওয়াজ? এটা অন্য কেউ হবে, তাড়াতাড়ি করে সবাই পজিশন নিয়ে নাও। রানার কথায় ওরা সবাই একে একে পজিশন নিতে থাকে। এইদিকে এখন আমরা কি করব? ওরা তো মেয়েগুলোর শরীরে বোমা বেঁধে রেখেছে। একটা কাজ করো তাহলে, জ্যামারটা অন করে দাও। ওটা কি কাজ করবে? এটা তো ট্রিগার বোমা। জ্যামার অন করলে ট্রিগার চাপ দিলেও বোমা সহজে ফাটবে না, তাও 1-2 মিনিট সময় তো নিবেই। ততক্ষণ অনেক কিছুই করে ফেলা সম্ভব। ঠিক আছে। এইদিকে আমরা জ্যামার অন করে দিই। কিছুক্ষণ পরেই স্নাইপার দিয়ে একে একে গুলি করতে থাকে। বস, ওরা তো গুলি করা শুরু করে দিয়েছে। তোরা অপেক্ষা করছিস কেন? গুলি করতে থাক। 30 মিনিট ধরে আমাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। আমার লোকেরা সুবিধা করতে পারছে না ওই বন্দি মেয়েগুলোর কারণে। কেন ওদের সামনে রেখে ওরা গুলি করতেছে? কি করব? ওরা তো মেয়ে আর ছেলেগুলোকে ডাল হিসাবে রেখে গুলি চালাচ্ছে। একটা কাজ করো, কয়েকজন শুধু গুলি করো, দেখে দেখে বাকিরা স্নাইপার গান নিয়ে শ্যুট করো। ঠিক আছে। এরপর সবাই স্নাইপার গানের সাহায্য নিয়ে গুলি করতে থাকে। এতে রানার দলের অনেকে মারা যায়। তোরা এই দিকটা খেয়াল রাখ, আমি অন্যদিকে দেখি। সুবিধা বেশি ভালো বুঝে না গেলে এটা চাপ দিবি। প্লিজ আমাদের ছেড়ে দেন, আমাদের মেরে আপনাদের কি লাভ বলুন? ভেবেছিলাম তোদের জীবিত রেখে অনেক কাজে লাগাবো, কিন্তু এখন যে সে কাজে লাগানো তো সম্ভব না, সেই জন্য তোদের মরতে তো হবেই এখন। প্লিজ আমাদের বাঁচতে দিন। একদম চুপ, কোনো কথাই বলবি না। রানার ভয়ে ওরা চুপ হয়ে যায়। রানা পিছনে এসেই একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এইদিকে রানা যাওয়ার 5 মিনিট পরেই আবির আর আমাদের লোকেরা মিলে সবাইকে মারতে থাকে। তবে 3-4 জন এখনো বেঁচে আছে, আর ওদের মধ্যে একজনের হাতে ট্রিগার। আমি নিচে যাচ্ছি, যখন তোমাদের ইশারা দেব তখনই যার হাতে ট্রিগার আছে ওকে সরাসরি শ্যুট করবে। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে আমি ইশারা দিলেই শ্যুট করে দেয়, কিন্তু ততক্ষণে লোকটা ট্রিগারের মধ্যে চাপ দিয়েও দেয়। এতে করে বোমা ফাটে না, কিন্তু 2 মিনিটের মধ্যে ঠিকই ফেটে যাবে। এজন্য আমি তাড়াতাড়ি করে ইরার কাছে চলে যাই। এদিকে এরা তো ভয় পেয়ে আছে, সেজন্য একটা চাকু বের করে তাড়াতাড়ি করে দড়িগুলো কেটে নেয়। ভয় পাবেন না, কিছুই হবে না আপনার। প্লিজ আমাকে বাঁচান। বললাম তো আপনার কোনো কিছুই হবে না, শুধু একটু চুপ করে থাকুন আর ভয় পাবেন না। 1 মিনিট পার হয়ে যায়, কিন্তু এখনও দড়ি কাটতেই পারিনি। আরও 30 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেই দড়ি কাটতে সফল। ওখানে পাশে একটা নদী ছিল, ওই নদীর দিকে বোমা ছুঁড়ে মারি। পানিতে পড়ার একটু পরেই বোমাটা ব্লাস্ট হয়। এতে ইরা তো ভয়ে আমাকে জড়িয়ে ধরে ফেলে। ততক্ষণে আবির আর বাকিরাও চলে আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তা আমাদের বাকি ফোর্সদের কোনো সমস্যা হয়নি তো? না স্যার, সবাই ঠিক আছে। এখান থেকে চলো তাহলে। ওরা যেতে চাইবে তখনই এরার বাকিগুলো ওদেরকে দাঁড় করায়। আপনারা কারা? আমরা কে তা আপনাদের এখন জানার প্রয়োজন নেই। তারপর আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাকে দেওয়া দরকার। আমাকে কেন? এরপরে ঘটনা বলি। ঘটনা শোনার পর কি আমাদের দেখে আপনার টেররিস্ট মনে হলো? মনে পড়ল, আপনারা যারা আছেন এর বাইরে আর কোনো মেয়েকে দেখেছেন কি? একটু আগেই তো দেখলাম একটা লোক কয়েকটা মেয়েকে নিয়ে গাড়ি করে চলে গেল। আনুমানিক কতক্ষণ সময় হবে? এই তো 10 থেকে 12 মিনিট তো হবেই। আমি কিছু ফোর্স নিয়ে যাব কি? এসেও লাভ হবে না, ওরা এতক্ষণ অনেক দূরে পালিয়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেল, আপনারা আমাদের বলতেন। আমরা তো এমনিতে ভয়ে ছিলাম, বলার তো সুযোগই পাইনি। আপনারা এখানে কেন এসেছেন? আসলে আমরা ওদের পিকনিকের জন্য নিয়ে এসেছি। আপনাদের কি মাথা খারাপ নাকি? এই বয়সে পিকনিক? এদের কি পিকনিকে আসার মতো বয়স আছে? এত জায়গা থাকতে এখানে কেন আসতে গেলেন? আপনারা জানেন না এই জায়গা কতটা মারাত্মক? এখানে আপনাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে।
আমি তো এদের তিনজনকে সন্দেহ করে এইদিকে এসেছি। যদি আমি না আসতাম তাহলে এতক্ষণে তো আপনাদের মেরেই ফেলতো। এখন আমরা কি করব? আমাদের নিরাপত্তা কি দিতে পারবেন? আপনাদের কি মাথা খারাপ? আপনাদের নিরাপত্তার জন্য যাবেন পুলিশ স্টেশনে, সেখানে আমাদের কাছে কেন? আপনারা দিলে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের কাজই এগুলো। প্লিজ দিন। আরেকটা কথা বললে আপনাকে বোমা দিয়ে এখানে মেরে চলে যাব। আমাকে মারলে আমি আপনাকে পুলিশে দিব। এরার কথা শুনে আমি হাসতে থাকি, সাথে আবির সহ বাকিরা সবাই একটু মিটমিট করে হাসছে। হাসার কি হলো শুনি? কিছু হয়নি, আপনাদের আর ভয় নেই, এবার থাকতে পারেন। সত্যি বলছেন তো? আর কোনো ভয় নেই তো? আর কোনো ভয় নেই। স্যার, আমরা কি তাহলে এভাবে চলে যাব? হ্যাঁ, তোমরা সবটা রেডি করো। ভেবেছিলাম 2-3 দিন থাকা পড়বে, কিন্তু এরা যে এত সহজে নিজেরাই ধরা দেবে তা তো বুঝতে পারিনি। যাই হোক, একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। কোন জায়গায় বলেন তো শুনি? আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না, আপনারা এখান থেকে এখন যেতে পারেন। আচ্ছা, আপনার চেহারাটা একটু দেখাতে পারবেন? আমার সাথে ওরা 3 বছর ধরে কাজ করে, ওরা এখন পর্যন্ত দেখেনি, আর আপনাকে দেখাবো তার তো কোনো মানেই নেই। প্লিজ প্লিজ দেখান। আবির, ওনার গলায় একটা বোমা লাগাও তো। এই না, আমাকে ছেড়ে দেন, আমি আর কিচ্ছু বলবো না। এদিকে এরা সহ বাকিরা হোটেলে চলে যায়। এরা তো বারবার আমার চোখের মায়ে পড়ে যায়, বারবার শুধু আমার কথাগুলোই তার মনে পড়ে। কি রে এরা, তুই কি আজকাল কোথাও হারিয়ে যাস নাকি? হারিয়ে তো গেছি ওর চোখের মায়ায়। সত্যি বান্ধবী, ছেলেটার চোখগুলো অনেক মায়াবী। ওই খবরদার, একদম নজর দিবি না। কেন রে? মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। কিন্তু ওই ছেলে তো তোকে কোনো পাত্তাই দিল না। সেটাই তো সমস্যা, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমরা কোনো অপরাধ করে ফেলেছি। আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া আমরা তোর পরিচয় তো দূরের কথা, নাম পর্যন্ত জানি না। তাহলে সেখানেই তো সমস্যা, কি করে যাওয়ার দেখা পাবো? সকালে একবার যাবি নাকি? তোর মাথা খারাপ নাকি? ও কোথায় থাকে কোনো কিছুই তো আমরা জানি না। সেজন্য ওকে খোঁজাও বাদ দে, নয়তো দেখবি আমাদের পরের বার দেখলে সোজা গুলি করে দেবে। দেশে কি আইন কানুন নেই নাকি? চোখের সামনে এত কিছু হয়ে গেল আর তুই আছিস আইন কানুন নিয়ে। সত্যি আমার এখনো ভয় যায়নি মনের ভেতর থেকে। এদিকে এরা তো বকবক করতেই থাকে। অন্যদিকে রানা ওর বসের কাছে যায়। বস বস, আমরা মিশনে ফেল করেছি। তুই মিশন ফেল করে সে কথা আবার আমাকে বলার জন্য এখানে ছুটে এসেছিস? কি করব, ওরা অনেক লোক ছিল। সামান্য কিছু পুলিশ অফিসারের ভয়ে তোরা চলে এলি? ওরা তো পুলিশ অফিসার ছিল না। তাহলে কি ছিল তারা? ওরা কোনো দলের লোক ছিল তা তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি ওরা অনেক শক্তিশালী ছিল। তা কেউ কি বেঁচে ফিরেছে? আমি ওই মেয়েগুলোকে নিয়ে এসেছি যাদের দিয়ে আমরা বাকি কাজগুলোই করাই। আচ্ছা, ওরা দেখেনি তো? আমি যে পালিয়েছি সেটা তো দেখেছি, কিন্তু আমাদের এই আস্তানা তো ওরা কখনো খুঁজেও পাবে না। তা তো পাবে না, কিন্তু তাও নজর রাখতে হবে। বলা তো যায় না, কেউই থাকে কি চলে আসে। ঠিক আছে। এইদিকে সকালবেলায় আমি আর বাকি সদস্যগুলো ওখানে যাই। স্যার, এই রাতে ওদের মধ্যে একজন কিছু মেয়েকে নিয়ে এ পথে গেল। তোমরা একটা কাজ করো, এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসবো। এরপর একটা গাড়ি নিয়ে ভেতরে যাই, কিন্তু কোনো কিছু পাইনি, কেননা গাড়িটা খুঁজে পাইনি, সেজন্য আবারও চলে আসি। কিছু কি পেলেন? কিছু তো পাইনি, কিন্তু ওরা হামলা আবার করতে পারে, সেজন্য তোমরা একটা কাজ করো, এখানকার লোকাল পুলিশ স্টেশনের অফিসারকে আমার সঙ্গে দেখা করতে বলো। তাহলে কি আমরা এখান থেকে যাব না আর? এখন আর যাচ্ছি না, একটু আগে যা বলছি তা করো। 1 ঘন্টার ভেতরে লোকাল পুলিশ অফিসার এসে হাজির। স্যার, আমাকে ডেকেছেন? এখানে কত বছর ধরে আছেন? আমি এসেছি মাত্র 2 মাস হয়েছে। তাহলে তো এখানকার তেমন কোনো কিছুই চেনেন না। তেমনই ধরে নিতে পারেন, কিন্তু আমাকে এখানে আসতে বলেছেন। গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কি? গতকাল রাতের ব্যাপারটা তো আপনার জানার কথা। ওই ব্যাপারে আমি এখনো তেমন কিছুই জানি না। একটা কাজ করুন, আপনার কিছু ফোর্স নিয়ে এখানে থাকা ট্যুরিস্টদের প্রোটেকশন দেবেন। আপনি যখন বলছেন তখন অবশ্যই দিব। আমি কি এখন যেতে পারি? যেতে পারেন। এদিকে পরের দিন এরা আর ওর বান্ধবীরা সাথে ম্যামরা পাহাড় দেখার জন্য বের হয়, আর আমার কথা মতো সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আমি আর আবির বের হই ছদ্মবেশে। এক কথায় আমাদের পোশাক তো চেঞ্জ করি, কিন্তু মুখ আমরা এখনও ঢেকে রাখি। কিছু দূর যাওয়ার পর আমরা খেয়াল করি কিছু মেয়ে একটা গাড়িতে উঠতেছে, আর 2-3টে লোক ওদের উঠে দিচ্ছে গাড়িতে, সেজন্য আমরা ওখানে যাই। কি ব্যাপার, ওদের নিয়ে কোথায় যাচ্ছেন? যেখানেই যাই না কেন তা আপনাদের কেন বলবো? আমাদের না বললে আর কাকে বলবেন শুনি?
কেন, আপনারা কি পুলিশ নাকি? পুলিশ হলে কি করতে? তোরা যেখানে পুলিশ না, সেখানে বাকিটা শুনে আর কি করবি? এই তো দেখি অনেক কথা বলে, আমি মেয়েগুলোকে নামাচ্ছি। আবির কিছু করতে যাবে, লোকটা বন্দুক বের করে ওদের দিকে তাক করে রাখে। ভালোর ভালো বলছি, এখান থেকে চলে যা, নয়তো শুধু শুধু নিজের জীবনটা এভাবে দিবি কেন? সত্যি আমি তো ভয় পেয়ে গেলাম। কথাটা বলে লোকটার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এখন কি করবি বল? কি চান আপনারা? যাদের এতক্ষণ ধরে গাড়িতে উঠিয়েছিস ওদের এক এক করে বাইরে নিয়ে আয়। লোকটা গাড়ির দরজা খুলে দেয়। তখন 4-5টা মেয়ে নামতে থাকে। ওদের মধ্যে প্রতিটা মেয়ে শরীরে বোমা বাঁধা ছিল। তা দেখে তো সবাই পুরো অবাক। তুই এখানে মানব বোমা তৈরি কারখানা তৈরি করেছিস নাকি? তোদের কত লাগবে সেটা বলে দে। তোমাদের কি জোর করে তুলে এনে এই কাজগুলো করাচ্ছে, না তোমরা নিজের ইচ্ছেতে করতেছো? আমরা নিজের ইচ্ছেতে করছি না, আমাদের পরিবারকে আটকে রেখে আমাদের এখানে নিয়ে এসেছে। এই ওদের শরীর থেকে বোমাগুলো খুলে দে। আমি পারবো না। কেন পারবি না? বোমার সম্পর্কে আমি জানি না, আমি শুধু এদের জায়গায় জায়গায় পৌঁছে দেই, এর বেশি আমি কিছু জানি না। কতক্ষণ আগে ওরা গেছে? এই তো 10 মিনিট হলো। এইদিকে আবির আমাকে কিছু বলতে যাবে, তাকে দেখে আমি সেখানে নেই। উনি আবার কোথায় গেল? তুই এখানেই দাঁড়া, আমি পুলিশকে কল দিয়ে আসার জন্য বলতেছি। আবির কল দেওয়ার 15 মিনিট পরে ওখানে পুলিশ আসে। ওদের শরীর থেকে বোমাগুলো খুলে এদের পরিচয় বের করে এদের পৌঁছে দাও বাসায়। তবে একটা কথা, এদের পরিবারকে কিন্তু জিম্মি করে রেখেছে, সেই জন্য কিছুটা সাবধানে তো থাকবেই। জি স্যার, তাই করব। কিন্তু ওকে কি করব? একে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার স্যার কোথায়? ওনারই তো দেখা নেই। পুলিশ এসেই মেয়েগুলোকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমি তো একটা গাড়ির পেছনে চলে আসি। অনেক চেষ্টা করে গাড়িটাকে ধরতে পারছি না, সেজন্য গাড়ির চাকায় গুলি করি। গাড়িটা খাদে পড়ে যায় আর ওখানে ওরা মারা যায়। আসলে গাড়িতে করেই ওই মেয়েগুলোকে আনা হয়েছে, সেজন্য গাড়িটাকে ফলো করতে থাকি। অন্যদিকে স্যার আপনি কোথায় গিয়েছিলেন? এ বেটাকে তো কত রকম মেরেছে, কিন্তু তাও মুখ কিছুতে খুলছে না। ওকে মেরে লাভ নেই, ও কিছুই জানে না। তাহলে কি করব ওকে? ওকে এখন ছেড়ে দিলে আমাদের সম্পর্কে সবটা জেনে যাবে, সেজন্য মেরে ফেলো ওকে। সত্যিই কি মেরে ফেলবো? মেরে ফেলো। লোকটাকে মেরে ফেলে। এদিকে আরও একদিন পরে আমরা আজকে ফিরে যাব। কিন্তু মিশন? মিশন এখন না, আমরা এখন চাইলেও কিছু করতে পারবো না, কেননা ওরা অ্যালার্ট হয়ে গেছে। সেজন্য এখন চাইলেও কোনো কিছু করা সম্ভব হবে না। সেজন্য আমরা চলে যাব, আবার সুযোগ বুঝে আসতে হবে। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার, আমরা বুঝবো কি করে ওরা যে গর্ত থেকে বের হয়েছে? তাছাড়া এখানে তো অনেক টুরিস্টও আছে, ওদের তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা পুলিশ দেখে নেবে, তোমরা সবটা গুছিয়ে নাও। এদিকে সন্ধ্যার দিকে আমি সহ বাকিরা সবাই ক্যাম্পের দিকে চলে আসি। মিশন কি শেষ? মিশন এখনো বাকি আছে। তাহলে চলে এলে কেন? ওরা সবাই গর্তে লুকিয়ে পড়েছে। ওদের এখান থেকে বাহির করতে হলে আমাদের ওদের থেকে দূরে থাকতে হবে, তাহলে ওরা গর্ত থেকে বের হবে। বুঝতে পেরেছি। ওরা গর্ত থেকে বের হওয়া অবধি আমি আমার এই কাজটা শেষ করি। ঠিক আছে, যাও তাহলে। এর ভেতরে যদি দরকার পড়ে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবো। তুমি তাহলে ওই দিকে যাও। তারপর আমি চলে যাই অন্যদিকে। পরের দিন ইরা আর ওর বান্ধবীগুলো আমাকে খুঁজে পাচ্ছে না, সেজন্য ইরা তো অনেক মিস করতেছে। কোথায় গেল ওই ভ্যাটা? কার কথা বলছিস? কার আবার? যে আমাকে বাঁচিয়েছে তার কথা। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? কিছুটা তো ভেসেছি। আচ্ছা, ও যদি বিবাহিত হয়? দেখ, এরকম উল্টাপাল্টা কথা বন্ধ কর। দেখ, তুই চাইলেও কখনো ওই ছেলেটার খোঁজ পাবি না, সেই জন্য ওর আশা করিস না। এরা কথা বলার সময় ওখানে ম্যাম চলে আসে। ওনাকে দেখে ওরা চুপ হয়ে যায়। আমরা এখানে আর 2 দিন থাকবো, সেজন্য তোমরা নিজেদের সেভাবে প্রস্তুত করে নাও। তোমাদের কিছু কেনাকাটা থাকলে তা করে নিও। ঠিক আছে ম্যাম। অন্যদিকে এরার বাবা গাড়ি নিয়ে বের হয়। গাড়ির ভেতরে আছে 2 কোটি টাকা, তাও একটা ব্যাগের মধ্যে। উনি এই টাকা নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছে, তখন ওনার গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? গাড়ি থামালে কেন? স্যার, চাকা নষ্ট হয়ে গেছে। তাহলে চাকাটা ঠিক করো। গ্যারেজে নিতে হবে, কিন্তু আশেপাশে কোনো গ্যারেজও নেই। তাহলে একটা রিক্সা বা অটোর ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একটা অটোর ব্যবস্থা করে দেন। এইদিকে, স্যার যাবেন কোথায়? ব্যাংকে যাব। সামনের মোড়ের ওই ব্যাংকটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাব। 50 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে, দেব।
এখন চলো তো। আর ড্রাইভার, জি স্যার বলুন। তুমি গাড়ির চাকা ঠিক করে ব্যাংকে নিয়ে আসিও। এরপর থেকে টাকা চেঞ্জ করার জন্য যা যা লাগে সব কিছু কেনার জন্য টাকা নিও। আমার কাছ থেকে সাথে একটা এক্সট্রা চাকা রাখবে। জি স্যার তাই করব। তুমি তাহলে চলো এখন। আমরা যেতে যেতে ততক্ষণ আপনাদের চলুন আমার সম্পর্কে কিছু বলি। আমার পরিবারে কেউ নেই। পড়াশোনা কতটুকু করেছি তা এখন নাই বললাম। সেটার সময় যখন হবে তখন আস্তে আস্তে জানতে পারবেন। স্যার, চলে এসেছি। এই নাও 50 টাকা। দিন স্যার। রফিক চৌধুরী নেমে ভেতরে চলে যায়। সেজন্য আমি অটো নিয়ে চলে আসি। কিছুটা দূরে আসার পর ব্যাগটা খেয়াল করি। আরে, এটা তো ওই ভদ্রলোকটার ব্যাগ। মনে হয় ভুলে ফেলে গেছে। আমি বরং যাই, ওনাকে ব্যাগটা দিয়ে আসি। এটা বলে অটো ঘুরে আবার ব্যাংকের দিকে আসতে থাকি। এদিকে রফিক চৌধুরী ব্যাংকে এসে ম্যানেজারের রুমে আসে, কিন্তু যখনই টাকা বের করতে যাবে তখনই খেয়াল করে ব্যাগ নেই। সেজন্য বাইরে এসে সিকিউরিটিকে জানায়, কিন্তু ওরাও কোনো কিছু বলতে পারলো না। আমার এতগুলো টাকা কি তাহলে হারিয়ে ফেলেছে? বলে মাথায় হাত দিয়ে ব্যাংকের সামনে বসে আছে। তখন আমি অটো থেকে নেমে ব্যাগটা বাড়িয়ে দিই রফিক চৌধুরীর দিকে। এই নিন স্যার আপনার ব্যাগ। কথাটা শুনে রফিক চৌধুরী মাথাটা উপরে তুলে আমাকে দেখে তো তার মুখে হাসি ফুটে ওঠে। তুমি এখানে কেন? আপনার ব্যাগ দেওয়ার জন্য এসেছি। তুমি তো চাইলে ব্যাগটা নিয়ে চলে যেতে পারতে। বাবা মা শিখে গেছে কারো থেকে কোনো কিছু জোর করে নেওয়া বা কারো দুঃসময়ে তার পাশে থেকে না যাওয়ার জন্য। তা তোমার বাবা মা কি বেঁচে আছে? আমি যখন ছোট ছিলাম তখন ওনারা মারা যায়। এই জন্য তুমি অটো চালাচ্ছ? জি স্যার। তুমি কি জানো এই ব্যাগটার মধ্যে কত টাকা আছে? এই তো 1.5 থেকে 2 কোটি টাকার মতো। তাহলে তুমি তো এই টাকা মেরে দিয়ে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারতে। অন্য কারো জীবনটা নষ্ট করে নিজের জীবনটা গুছিয়ে নিয়ে জীবনে কখনো উন্নতি করা যায় না। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? এই তো অনার্স শেষ করেছি। এত পড়াশোনা করে তুমি রিক্সা কেন চালাবে? কি করব, ঘুষের অভাবে এদেশে চাকরি হয় না। আমার অফিসে কাজ করবে? যদি চাকরি দিতে পারেন তাহলে তো করব। তাহলে তুমি এই ঠিকানায় কালকে চলে আসিও তোমার ব্যাগ নিয়ে। ধন্যবাদ স্যার। অবশ্যই আসবে কিন্তু। এদিকে রফিক চৌধুরী ব্যাংকে যায়, আমি বাসায় চলে আসি। এরপর সব কিছু গুছিয়ে নেই। পরের দিন আমি চৌধুরী সাহেবের ঠিকানায় চলে যাই। এসে দেখি উনি ছাড়া বাড়িতে আর কেউ নেই। সেজন্য ভিতরে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। ইরার বাবা, কার সাথে কথা বলছো? কে এসেছে দেখে যাও। কে এসেছে? এসেই দেখে যাও কে এসেছে। ইরার মা এখানে এসে দেখে একটা ছেলে বসে আছে, কিন্তু উনি তো আমাকে আর দেখেনি, সেজন্য আর চিনতেও পারছে না। ওকে তো চিনলাম না। গতকাল রাতে যে তোমাকে বলেছিলাম একটা ছেলের কথা, ওই সেই ছেলে। তুমি যেমন বলছো তেমনই তো দেখতে। তা তুমি করো কি? আন্টি আমি হিরার মা, ছেলেটা মাত্র এসেছে, ওকে রুমটা দেখিয়ে দাও। আগে রেস্ট করুক, তারপর না হয় কথা বলিও। তুমি তাহলে চলো, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে চলুন আন্টি। ইরার মা আমাকে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা গোছানো, কেননা ইরার মা রুমটা আগে গুছিয়ে রেখেছে। রুমটা পছন্দ হয়েছে তো? কি যে বলেন, এত বড় রুমে কখনো থাকিনি, এই প্রথম থাকতেছি আমি। পছন্দ তো হবেই। তুমি তাহলে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ইরার মা চলে যায়। এদিকে আমি আমার শার্ট প্যান্ট আর যা কিছু আছে সেগুলো ভালো করে রেখে দিই। এরপর ফ্রেশ হয়ে রুমে আসি। রুমের সাথে একটা বারান্দা আছে। একটু পরেই ছেলেটাকে দেখলে কেমন? ছেলেটা তো ভালোই, কিন্তু অফিসে চাকরি করতে পারবে তো? অনার্স পাস ছেলে, তার উপর শরীর একদম ফিট। তাছাড়া এরকম একটা ভালো ছেলে পাওয়া তো কঠিন। তাছাড়া তুমি তো জানো আমাদের পরিবারের ক্ষতি করার জন্য কতজনে কত দিক থেকে বসে আছে। ও থাকলে কিছুটা সেফটি হবে। তার উপর ছেলেটার সাহসও আছে। আচ্ছা, ইরা এসে এই ছেলেকে সহ্য করবে তো? ওই ছেলে কি ইরার সাথে মারামারি করবে নাকি? ওই ছেলে তো করবে না, কিন্তু তোমার মেয়ে তো ঠিকই করবে। তবে আমার ভয় হচ্ছে। কি নিয়ে ভয় তোমার? তোমার মেয়ের যে রাগ, ওই ছেলেকে সহ্য করবে তো? সে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক হলে তো ভালোই। তা এরা কবে ফিরবে, কিছু কি বলেছে? আমাকে তো কিছু বলেনি, তবে ওর কথা অনুযায়ী আরো 1 দিন থেকে তারপর আসার কথা। ঠিক আছে, ওই ছেলেকে ডেকে এনে খাবার দাও তাহলে।
ডেকে আনছি, তুমিও একসাথে বসো, তাহলে দুজনেই খাওয়া খেয়ে নিবে একসাথে, তাহলে ওই ছেলের সাথে গল্পও করা হবে। ঠিক আছে, ডেকে আনো তাহলে। একটু পরে ইরার মামাকে ডেকে নিচে আসে। 3 মিনিট পরে আমি নিচে নামি, কিন্তু ওনারা আমার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়, কেননা আমার বডি ফিটনেসের সাথে কোনোভাবেই যায় না যে আমি অটো চালাই। নিচে নামার পরেই আন্টি ডেকেছেন আমাকে। হ্যাঁ, বসো এখানে, আমাদের সাথে দুপুরের খাবার খেয়ে নিবে। আঙ্কেল আপনিও বসুন। আমি তো আছি। তা আকাশ, তোমার পরিবারে কে কে আছে তা তো বললে না। আমার পরিবারে কেউ নেই, আমি একাই থাকি। তা তুমি নাকি অনার্স শেষ করছো? তা চাকরি না করে অটো চালাচ্ছ কেন? কি করব, ঘুষের অভাবে এই কাজ করতে হচ্ছে। ঘুষ ছাড়া তো কেউ চাকরি দেয় না, তা আপনারা তো জানেনই। কালকে তুমি আমার সাথে আমার অফিসে যেও। ওখানে আপাতত তোমাকে একটা ছোটোখাটো চাকরি দিব। যদি তোমার কাজের গতি ঠিক থাকে তাহলে তোমাকে আরও উপরের স্তরে নিয়ে আসবো। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি বলছি। তোমার থাকা খাওয়া তো ফ্রি, সেজন্য তোমাকে প্রথম অবস্থায় 10,000 টাকা বেতন দেব। এতগুলো টাকা দিবেন? চেয়েছিলাম আরও বেশি বেতন দিতে, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথেই থাকবে তাই বুঝতেই তো পারছো। তাছাড়া চিন্তা করো না, মাস যত যাবে তোমার কাজের উপর ভিত্তি করে তোমার বেতন আমি বাড়িয়ে দেব, সাথে চাকরির প্রমোশনও তো আছেই। কিন্তু মাঝে মাঝে যদি আমার ছুটি লাগে? সমস্যা নেই, ছুটি লাগলে আমাকে বলে দিও, আমি বাকিটা দেখে নিব। ঠিক আছে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে নেই। পরদিন সকালে ইরার বাবার সাথে অফিসে যাই। ওখানে ইরার বাবা একটা টেবিল দেখিয়ে দেয়। তুমি তাহলে এখানে বসে কাজ করতে থাকো, আমি কেবিনে গেলাম। কোনো সমস্যা হলে ম্যানেজার আছে, ওনাকে বলে দিও। যদি এতে কাজ না হয় আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এদিকে আমি তো কাজ করতেই থাকি। অন্যদিকে এরা কি করছে চলুন একবার দেখে আসি। এদিকে এরা তো একে একে খুঁজতে ব্যস্ত, কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। ইরা, তোর কি মনে হয় তুইও কি খুঁজে পাবি? আমারও মনে হয় ইরা, তুই খুঁজে পাবি না। কেন খুঁজে পাবো না শুনি? দেখ, একে তো ওর চেহারা দেখিসনি, তার উপর নাম থেকে শুরু করে কি করে না করে কোনো কিছুই তুই জানিস না, তাহলে খুঁজবি কি করে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোর আবার কি কাজের কথা মনে পড়লো? আমরা এখানকার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলি, উনি হয়তো কিছু একটা বলতে তো পারবে। সেটাই ভালো হবে। তাহলে চল ওনার কাছে যাই। তাছাড়া কাল তো আমাদের ফিরে যেতে হবে, এরপর তো আর কোনো তথ্যও পাবো না। তাহলে চল আমরা ওই পুলিশ স্টেশনে যাই। ওরা 3 জন আসে পুলিশ স্টেশনে। এসেই ওসির সাথে দেখা করে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আচ্ছা, ওই দিন যে অফিসারটা আপনার সাথে কথা বলেছে ওনার নামটা কি যেন ছিল? ওনার নাম তো আমি নিজেও জানি না। কি বলেন? আপনাকে ওনার নাম বলেনি? আচ্ছা, নাম না বলুক, উনি কোন ফোর্স থেকে এসেছে তা তো জানবেনই। ওইসব কোনো কিছুই আমি জানি না। কি বলেন? কোনো কিছু না জেনেই এভাবে ওনাদের কথায় রাজি হয়ে গেলেন? দেখুন, আমাকে উপর থেকে আদেশ করা হয়েছিল যে ওনারা যা যা বলবে, যা কিছু চাইবে আমি যেন পুরো সাহায্য করি। এর বাইরে ওনার সম্পর্কে আমি আর কোনো কিছুই জানি না। ঠিক আছে। এই বলে চলে আসে ওখান থেকে মন খারাপ করে। কোনো কাজই তো হলো না। এখন আর কি করে তাকে খুঁজে বের করবি? জানি না রে, তবে আমার মন বলছে আমি ওকে ঠিকই খুঁজে পাবো। বাহ, এত টান! প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, সেখানে টান তো থাকবেই। তাছাড়া একে তো আমার জীবন বাঁচিয়েছে। শুধু তোর একার জীবন বাঁচায়নি, আমার জীবন তো বাঁচলো, এতেই হবে। এখন চল হোটেলে ফিরে যাই। তারপর তারা হোটেলে চলে আসে। হোটেলে এসে জানতে পারে ম্যাম ওদের খুঁজছিল, সেজন্য ওরা ম্যামের রুমে যায়। ম্যাম আমাদের ডেকেছেন? ইরা, তোমরা 3 জন কোথায় গিয়েছিলে? আমরা তো একটু ঘুরতে বের হয়েছি। তোমাদের যে জন্য ডেকেছি, আমরা কাল সন্ধ্যার পরে রওনা দিব, সেজন্য তোমরা নিজেদের সব কিছু গুছিয়ে নিও। আমরা সকালে বের হব, গাড়ি নিয়ে একটা জায়গায় যাব। ওই জায়গা ঘোরা শেষ হলে ওখান থেকেই আমরা রওনা দেব, সেজন্য রাতের ভেতরে ব্যাগ গুছিয়ে নিও। ঠিক আছে ম্যাম, তাই হবে। এইদিকে আমি অফিসে বসে কাজ করতে থাকি। মোটামুটি অনেক কাজ বুঝে শুনে করতে পারি। প্রথম দিনে অনেক কাজ করি। স্যার, ছেলেটা তো অনেক কাজের। তাই নাকি? হ্যাঁ স্যার, আজকে প্রথম দিনে অনেক কাজ করেছে। তাছাড়া ছেলেটা কাজ করতে গেলে একটুও দুর্বল হচ্ছে না। ছেলেটা বডি দেখেছো? বডি দেখলেই তো বোঝা যায় কতটা শক্তিশালী হতে পারে, তা দেখলেই বুঝতে পারতে। স্যার, এখন কি বের হবেন? আমাকে তো একবার ওদের কাছে যেতে হবে।
একা যাবেন নাকি সাথে করে কাউকে নিয়ে যাবেন? আকাশকে ডেকে দাও, ওকে নিয়ে যাই। ছেলেটা ভালো, তাহলে এরপর থেকে ওকেই পাঠাবো। আমি তাহলে ক্যাশ গুছিয়ে রাখি আর টাকা বের করে রাখি। ঠিক আছে, তাই করো। অন্যদিকে ম্যানেজার ক্যাশ গুছিয়ে দেয়। কিছুক্ষণ পরেই রফিক সাহেব আমাকে নিয়ে বের হন। আজকেও কি ব্যাংকে যাবেন? আমরা তো ব্যাংকে যাব না, তাহলে কোথায় যাব? আমরা তো যাচ্ছি রাজীবকে টাকা দিতে। তা উনি কি আপনার বন্ধু হয়? বন্ধু হবে কেন? তাহলে টাকা দিতে যাচ্ছেন যে? এটা চাঁদা দিতে যাচ্ছি। চাঁদা কেন দেবেন? কি করব, ব্যবসা করতে গেলে এরকম চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়, নয়তো ওরা এই চাঁদার জন্য অফিসে এসে ঝামেলা করে, রাস্তাঘাটে অনেক বিরক্ত করে, দেখা যাবে মেরেও ফেলতে পারে। তাহলে পুলিশকে কেন বলছেন না? তোমার কি মনে হয় পুলিশ এসব কিছু জানে না? আসলে ওরা আমাদের থেকে টাকা নিয়ে পুলিশকে কিছু টাকা দিয়ে রাখে, সেজন্য ওরা যাই করে না কেন পুলিশ ওদের কোনো কিছু করে না। এখন বুঝতে পারছি। তাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে। তুমি আবার কি ব্যবস্থা করবে? চলুন, আজকে দেখতে পারবেন। তারপর চলে যায় রাজীবের কাছে। এরার বাবার মতো আরও অনেকে এসেছে চাঁদা দেওয়ার জন্য। বস, সবেমাত্র ৮০ লক্ষ টাকা হলো। কি বলিস, এত কম? সামনে তো আরও ৫ জন আছে, রাফিক চৌধুরীও আছে, সব মিলে তো ১ কোটি হবেই। হলেই ভালো। তা সবাই চাঁদা দিয়েছে তো, নাকি আরও কেউ বাকি আছে? এরা ৫ জন দিলে আর কেউ বাকি থাকবে না। তুই তাহলে টাকাগুলো ওদের থেকে নিয়ে পুলিশ স্টেশনে কিছু পাঠিয়ে দে, আর বড় ভাইকে কিছু পাঠিয়ে দিয়ে বাকিগুলো লকারে রেখে দে। তারপর রফিক চৌধুরী টাকা দেয় ওদের হাতে। আমি লক্ষ্য করলাম এখানে লোকের সংখ্যা ১০ জনও হবে না, সেজন্য আশেপাশে ভালো করে তাকাতে থাকি। ওই, তুই এভাবে আশেপাশে কি দেখছিস? দেখলাম তোমরা কতজন আছো। তা জেনে তোর কি কাজ? কাজ তো আমারই। মানে কি? আর তুই কে হে? ওকে কিছু বলো না, আমার অফিসে নতুন এসেছে, আর পরের মাস থেকে ওই তোমাদের টাকা দিতে আসবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। ভাগ্য ভালো রাজীব ভাই এখানে ছিল না, যদি উনি থাকতে তোকে তো আজকে মেরেই ফেলতো। ও নতুন তো, সেজন্য বুঝতে পারিনি, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। ওর মাথায় ভালো করে কথা ঢুকিয়ে নে। আকাশ, চলো এখান থেকে। তারপর সেখান থেকে আমি চলে আসি, সাথে পরিস্থিতি সবটা বুঝিয়েও আসি। পরের দিন এরা ঘুরতে বের হয়। এদিকে আমারও 2 দিন হয়ে যায়। রাতে এরা কল দেয়, তখন বল করে আমি কল রিসিভ করি। ওই, এতক্ষণ লাগে কেন কল রিসিভ করতে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে পরে চিনিস, আগে বল তুই কে? আমার নাম পারভেজ হোসেন আকাশ। তোকে আবার কবে থেকে রাখলো? এই তো 2 দিন হলো। তোর ম্যাম বা স্যারকে ডেকে দে তো। আপনার পরিচয় বলুন, তারপর দিব মোবাইল। ওই, তোকে মোবাইল দিতে বলছি, ভালোর ভালো মোবাইলটা দে, নয়তো আমি বাসায় আসলে তোকে আগে খাবো। আপনি কি নরখাদক নাকি? তুই কিন্তু বেশি কথা বলছিস। সে কখন থেকে শুধু রাগে দেখাচ্ছেন, একটু মিষ্টি করে তো কথা বলতে পারেন। ওই, তুই কোন হরিদাস পাল যে তোর সাথে মিষ্টি করে আমি কথা বলবো? আমি তো কথা বলতেছি, অন্যদিকে এরা তো রাগের উপরে রেগে যাচ্ছে। তখন ইরার মা আমাকে কথা বলতে দেখে কে কল দিয়েছে? একটা মেয়ে কল দিল। নাম জিজ্ঞাসা করো। নাম তো বলছে না। আমার কাছে দাও তো। নিন আন্টি, কথা বলেন। ইরার মা তো কল রিসিভ করে কথা বলতে থাকে। মা, কোন বেয়াদবটা কল রিসিভ করেছে? কেন রে, তোকে কিছু বলছে নাকি? আমি কতবার বলেছি তোমার থেকে ফোন দিতে, কিন্তু সে কোনোভাবেই ফোন দিবে না, উল্টো বলে নাম না বললে ফোন দিবে না। আচ্ছা, সেসব কথা এখন বল, তুই কবে আসবি? কালকেই আসবো আমি, এটা বলার জন্য কল দিয়েছি। সাবধানে আসিস। পরদিন আমি অফিসে এসে কাজ করতে থাকি। খেয়াল করে একটা কালো গাড়ি করে কিছু লোক অফিসের দিকে আসতেছে, সেজন্য আমি নিচে নেমে যাই। ততক্ষণে খেয়াল করি রফিক চৌধুরী ওনাদের সাথে কথা বলতেছে, সেজন্য আমি ওনাদের কাছে যাই। আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে কি? তেমন কোনো সমস্যা হয়নি। ওনারা কারা? ওনারা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছে, 2 মাসের ট্যাক্স বাকি ছিল বলে ওনারা অফিসে চলে এসেছে। কি বলেন? মাত্র 2 মাস বাকি বলে এভাবে অফিসে চলে আসার কথা না। তা আপনাদের আইডি কার্ডগুলো দেখান তো। তুই কে হরে যে তোকে আমরা কার্ড দেখাবো? আমি যেই হই, কার্ড দেখাতে বলছি, কার্ড বের করো, নয়তো সিকিউরিটি রেখে তোমাদের এখানে ধরে রাখবো। ওই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কার্ড বের করবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? এই দেখ কার্ড। কার্ড হাতে নিয়ে দেখতে থাকি, কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওদের কারো কার্ডে কোনো ছবি নেই। প্রতিটা কার্ড থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা আপনাদের কার্ড, কিন্তু একটা কার্ডেও ছবি নেই, এটা কি করে সম্ভব? সব কার্ডে ছবি থাকে না, তাছাড়া তুই কেহ
যে আমাদের এত কথা জিজ্ঞেস করছিস, আর একটা কথা বললে তোকে এখানেই। বাকি কথা বলার আগেই একটা ঘুষি মারিও লোকটার মুখে। এতে মুখের ভেতরে কয়েকটা দাঁত ভেঙে যায় আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তা দেখে বাকিরা মারতে আসে, কিন্তু ওরা 5 জন এসেও আমার সাথে 1 মিনিটও টিকতে পারেনি। সবগুলো মার খেয়ে শরীরের হাড় ভেঙে নিচে পড়ে আছে। এবার সত্যি করে বল, তোরা কারা? আমরা এখানকার লোকাল অফিসার। ট্যাক্স অফিস থেকে ঘুষ খাইয়ে কার কার ট্যাক্স বাকি আছে সেই তথ্য সংগ্রহ করি। তারপর ওদের অফিসে এসে ট্যাক্স আদায় করি। যা কিছু পাই তা দিয়ে আমাদের দিন চলে যায়। আগেই সত্যিটা বলে দিলে এভাবে মার খেতে হতো না। এখন তোদের হসপিটালে পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পুলিশে পৌঁছে যাবে, বাকিটা ওরা বুঝে নেবে। ওদের নিয়ে কিছু সিকিউরিটি সহ হসপিটালে চলে যায়। এদিকে আমার সাহসিকতা আর ফাইট দেখে এরা বাবু তো অনেক খুশি। সত্যি আকাশ, তুমি না থাকলে আমি তো ওদের মোটামুটি 10 লক্ষ টাকা দিয়ে দিতাম। শুধু কথায় বিশ্বাস করা ঠিক না। তুমি এরকম মারামারি শিখলে কিভাবে? এমনিতে এসে যায় মারামারি, তা আমাকে আজকের জন্য কি ছুটি দেওয়া যাবে? কোথায় যাবে আর ফিরবি কখন? একটু কাজ আছে, আর ফিরতে মোটামুটি রাত 12টা পার হবে। আচ্ছা, সাবধানে যেও। তারপর আমি বেরিয়ে আসি। অন্যদিকে রফিক চৌধুরী ওনার স্ত্রীকে একটু আগে ঘটে যাওয়া ঘটনা বলে। কি বলল? ছেলেটা তো দেখি আসলেই অনেক কাজের। সেটাই তো দেখতেছি। আমি আরো কয়েকটা মাস ওর কাজ করে দেখি, তারপর তোমার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করব। কোন বিষয় আর কি নিয়ে? আমি তোমাকে পরে জানাবো, আগে আমি নিজে তো শিওর হই। ঠিক আছে। এদিকে আজকে কিছু নতুন অফিসার আসে র এজেন্সিতে, সেজন্য আমাকেও সেখানে ডাকা হয়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আজকে আমাদের এজেন্সিতে কিছু এজেন্ট এসেছে, তাদের সাথে তোমার পরিচয় করে দিই চলো। এই ফেস সহ যাব? তুমি মুখ ঢেকে আসো, সমস্যা নেই। ঠিক আছে, চলুন স্যার। মুখ ডেকে চলে যাই এজেন্টগুলোর সাথে দেখা করার জন্য। ওদের সাথে পরিচিত হতে থাকি। তোমাদের সাথে পরিচয় করে দেই। এ হচ্ছে একে, এটা ওর ছদ্মনাম। ও কিন্তু 10 থেকে 12টা এজেন্টের মতো না, ও কিন্তু 10টা এজেন্সির মধ্যে সবচেয়ে বেস্ট এজেন্ট। তাহলে বুঝতে পেরেছো? আর আমি তো কয়েকটা মাস পরে অবসরে যাব। আমার জায়গায় একে দায়িত্ব পালন করবে। এই বিষয়ে আমি পরে ঘোষণা করে জানিয়ে দেব। তোমরা যখন এসেছো তখন তুমি এদের কয়েকটা ঘন্টা এজেন্টের দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে বোঝাতে থাকো। এরপর তুমি তোমার কাজে চলে যেও। ঠিক আছে স্যার। এরপর ওদের বোঝাতে থাকি। বোঝানো প্রায় শেষ হয়ে আসলে, তাহলে সবটা আশা করি বুঝতে পেরেছো, এখন তোমরা রেস্ট নাও। তারপর আমি চলে আসি ওখান থেকে। রাতের বেলায় বাসায় ফিরি। যখন ওনাদের আগেই বলে রেখেছি আমার ফিরতে লেট হবে, সেজন্য তেমন কোনো সমস্যা হয়নি। নিজের রুমে এসে শুয়ে পড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামি। আকাশ, নাস্তা করে নাও তাহলে। তাইরা, ও তো রাতে ফিরেছে, ওকে তো ডেকে আনো। আমার হাতে তো কাজ আছে। আকাশ, তুমি বরং ইরাকে ডেকে নিয়ে আসো। আমায় দেখে আবার চিৎকার চেঁচামেচি করবে না তো? করলেও আমরা সামলে নিব। যাচ্ছি তাহলে। তারপর আমি চলে আসি ইরার রুমে, কিন্তু রুমের মধ্যে কাউকে দেখতে পারছি না। সেই জন্য চারদিকে খুঁজতে থাকি, তবুও কোথাও কেউ নেই। ওয়াশরুমেরও দরজা খোলা। দরজার কাছে যেতেই ইরা তখন গোসল করা মাত্র বের হলো। এতে করে ইরা এসে আমার উপরে পড়ে। তারপর আমরা দুজনে নিচে পড়ে যাই। ইরা চুল থেকে পানি পড়তেছে, নাকের ওপর দিয়ে পানির ফোঁটাগুলো আমার মুখে এসে পড়ে। ইরা তাড়াতাড়ি করে উঠে যায়, কিন্তু টাওয়াল আমার কাছেই থেকে যায়। আসলে আমরা যখন নিচে পড়েছিলাম তখন টাওয়ালের একটা সাইড আমার পিঠের নিচে চলে যায়, যা কেউ খেয়াল করিনি। এরা দাঁড়িয়ে যায়, কিন্তু নিজের এরকম অবস্থা দেখে আবারও চিৎকার করে ওঠে। আমি টাওয়ালটা নিয়ে তাড়াতাড়ি করে ইরাকে ঢেকে দেই। এরা তো চিৎকার করছেই, কিন্তু আমি ইরাকে বারবার থামানোর চেষ্টা করেই যাচ্ছি, তবুও কোনোভাবে পারছি না। এজন্য বাধ্য হয়ে ইরাকে দেয়ালের সাথে চেপে ধরে মুখে হাত দিয়ে রাখি, যেন চিৎকার বাইরে না যায়। এত জোরে চিৎকার করলে কানের পর্দা ফেটে যাবে। দেখা যা হওয়ার হয়েছে। এতে তোমারও দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিন। ভাগ্য ভালো আমরা দুজন ছিলাম, তাই ব্যাপারটা এখানে ধামাচাপা দিয়ে দিন। এবার ফ্রেশ হয়ে নিচে নেমে আসেন, আন্টি আপনাকে খাবার খেতে ডাকছে। এদিকে এরা কোনো কথাই বলতে পারছে না, শুধু ইশারা করলো, আর আমি হাতটা সরিয়ে নেই। কিন্তু এরা আবারও চিৎকার করতে যাবে, তখনই আমি কিস করে বসি আর 2 মিনিট পর ছেড়ে দেই। যদি আরেকবার চিৎকার করেন তাহলে বেড কিন্তু এখানে আছে। কিস করাতে এরা বসে পড়ে ওখানেই। মুখ দেওয়ার কোনো কথাই বেরোচ্ছে না। সেই সুযোগে আমি নিচে নেমে যাই। কি ব্যাপার আকাশ, ইরা চিৎকার করলো কেন? আন্টি আপনাকে তো আগেই বলেছিলাম, আপনি তো কথা শুনলেন না।
তাই বলে এরকমভাবে চিৎকার করবে? আসলে শুনে নেবেন কেন চিৎকার করেছে। আচ্ছা, ও আসুক। এদিকে 10 মিনিট পর ইরা নেমে আসে। তখন তো ইরাকে দেখে পড়ে অবাক। এটা কিভাবে সম্ভব? আমি তোকে, কিন্তু ও তো এখানে। তখন ঠিকমতো খেয়াল করিনি, কিন্তু এখন তো নিজেই দেখে মনে মনে ভাবতে থাকি। এদিকে আমাকে দেখে এরা রাগ তো আরো বেড়ে যায়। ওই ছেলে আমার রুমে কেন এসেছে? আমি পাঠিয়েছি। তুমি কেন পাঠালে? সবাই একসাথে নাস্তা করব, সেজন্য তোর আব্বুকে বললাম তোকে ঢাকার জন্য। কেন, তুমি কি আসতে পারতে না? আমার কাছে ছিল বলে আমি ওকে পাঠিয়েছি। তা তুই এরকম ভাবে চিৎকার কেন করলি বলতো? তুমি জানো কি হয়েছে? আকাশ তো সবাই বলছে। সব বলেছে মানে? কি বলেছে? এই যে তুই ওকে দেখলে চিৎকার করবি, রুম থেকে তাড়িয়ে দিবি, ওইগুলো আর কি। এর চেয়ে বেশি কিছু আর বলেনি তো? আরো কিছু হয়েছে নাকি? না মা, ঠিক আছে, আমি কোনো কিছু হয়নি। এখন খেতে বস। এরা তো চুপ করে আছে, কেননা ও যদি এখন কোনো কিছু বলে তাহলে উল্টো ওর জন্যই লজ্জাজনক। আমি তো ইরার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছি যে ইরার শরীরে মরিচের ঝালের মতো অবস্থা, কিছু পারছে না বলতে, সেজন্য চুপচাপ খেয়ে নিতে থাকে। ইরার বাবা আর আমি খাওয়া শেষ করে আমি আর ইরার বাবা চলে যাই। তখন ইরা ওর মায়ের সাথে ড্রয়িং রুমে আসে। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি করে বল। তুমি কোথাও বের হবে নাকি? আমি এখন কথায় যাব? আশ্চর্য, দেখছিস না টিভি দেখছি, যা বলার তাড়াতাড়ি করে বল। আম্মু, ওই ছেলেটা কে? আর আমাদের বাসায় কেন? এই ছেলের মন অনেক ভালো, তার উপর ছেলেটা দেখতেও অনেক সুন্দর, লম্বা, শিক্ষিত। তারপর ইরার মা আমার ব্যাপারে বাকি সব কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পর হয়েছে হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। এখন এটা বলো, ওই ছেলে কখন এই বাড়ি ছাড়বে? ও কেন বাড়ি ছাড়তে যাবে? মানে কি আম্মু? তাহলে কি ওই ছেলের সাথে আমি একই বাসায় সারাক্ষণ থাকবো নাকি? ছেলে তো দেখতে ভালো, কিন্তু স্বভাব তো ভালো না। কেন রে, কি হয়েছে? কিছুই করেনি। আমি চাই না ও এই বাসায় থাকুক। তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করো, একটা অপরিচিত ছেলের সাথে একই ছাদের নিচে আমি থাকবো কি করে? আমরা যেমন আছি তেমন করেই থাকবি। আমি বুঝি না, ওই ছেলে 2 দিনে তোমাদের কি এমন খাইয়ে দিল যে তোমরা এখন আমার কথাই শুনছো না? শোন, এই যুগে এরকম ছেলে পাওয়া যায় না, বুঝলি? কিরকম ছেলে তা তো বোঝাই হয়ে গেছে আমার। এদের আলাপ তো শেষ, অন্যদিকে চলুন বাকি কিছু আলাপ আমরা শুনে আসি অফিস থেকে। আকাশ, তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ আঙ্কেল, আমি তখন ফিরে আছি। আমার রুমে একটু আসো তো। জি আঙ্কেল, আসতেছি। 5 মিনিট পর আঙ্কেলের রুমে আসি। এসে দেখি উনি একটা বিষয় নিয়ে চিন্তিত। কিছু কি হয়েছে? একটা সমস্যায় পড়ে গেছি। কিরকম সমস্যা? আমাকে একবার দেশের বাইরে যেতে হবে। কবে যাবেন? আর যাওয়া নিয়ে তো চিন্তিত কেন হচ্ছেন? আমি এই সময় দেশের বাইরে থেকে এলে ব্যবসায় দেখাশোনা করবে কে? আমি তো এখনো সেরকম ব্যবসা বুঝে উঠতে পারিনি, পারলে তো নিজেই করতে পারতাম। একটা কাজ করো তাহলে। কি কাজ? তুমি না হয় দেশের বাইরে এসে সে কাজটা করে দিও। কিন্তু আমি কি বুঝবো এসব কিছু? আমি একটা ফাইলে সব কিছু লিখে দেব, তুমি শুধু ফাইল নিয়ে গেলেই হবে। বাকিটা ওনারা সব করে দিয়ে তোমাকে একটা জিনিস দেবে, ওটা তুমি সাথে করে নিয়ে আসবে, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। আমরা যখন বাসায় যাব তুমি তাহলে পাসপোর্ট আমাকে দিও। ঠিক আছে, আমি তাহলে এখন কেবিনে গেলাম। এদিকে ভার্সিটিতে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখনই কিরে, তোর স্বপ্নের মানুষের কোনো খোঁজ পেলি? এত সহজে কি খোঁজ পাবো? তাহলে ওর আশা বাদই দে। মনে তো হচ্ছে তাই করতে হবে। এখন চল বাসায় যাই। এত তাড়াতাড়ি চলে যাবি? ভালো লাগছে না। তারপর বাসায় আসি। রাতে ইরার বাবা মা সবাই মিলে খেতে বসি। তখন ইরার বাবা আমার দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা বলে। পাসপোর্ট এনেছো? এই নিন আঙ্কেল। ইরার বাবা পাসপোর্ট দেখে অবাক হয়ে যায়, কেননা এটা 4-5টা পাসপোর্টের মতো সাধারণ কোনো পাসপোর্ট ছিল না। এটা পাসপোর্ট নাকি অন্য কিছু? কেন আঙ্কেল, কোনো সমস্যা কি? আসলে এরকম পাসপোর্ট তো আমি আগে কখনো দেখিনি। তারপর পাসপোর্টের অনেক পাতায় সিল মারা আছে, সেই জন্য এটা অবাক হলাম। আমাদের কথার মাঝেই ইরা রুমে এসে ওর পাসপোর্টটা নিয়ে ওর বাবার কাছে দেয়। এই নাও আব্বু, আমার পাসপোর্ট। তোর পাসপোর্ট দিয়ে আমি কি করব? তুমি ওকে দেশের বাইরে পাঠাবে। যদি ও ফিরে না এসে যা আনতে পাঠাচ্ছ যদি তা নিয়ে পালিয়ে যায়, সেজন্য আমিও যাব সাথে করে। তাছাড়া তুমি কিন্তু ওনাদের বলে দিও ওনারা সব কিছু যেন আমার কাছে দেয়। এটা কোনো কথা? শুধু শুধু তোর কি জন্য যাওয়া দরকার আছে? থাক আঙ্কেল, যখন আসতে চাইছে আসুক, আপনি ওদের বলে দিন
সব কিছু যেন ওনার হাতেই দেয়। কিন্তু তা কি করে হয়? আমার হাতে দেখ বা ওনার হাতে দেখ, জিনিসটা নিয়ে এখানে আসতে পারলেই হবে। ঠিক আছে, আমি তাহলে পাসপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি টিকিট করার জন্য। তারপর আমাদের পাসপোর্টগুলো ইরার বাবা ওনার ম্যানেজারের হাতে দেয়। এখানে 2টো পাসপোর্ট আছে, এইগুলো টিকিট কাটার ব্যবস্থা করুন। আমি তাহলে এখনই নিয়ে যাচ্ছি। ম্যানেজার চলে আসে টিকিট কাটার জন্য। দুজনেরই টিকিট কাটা শেষ। 2 দিন পরেই ফ্লাইট। এদিকে আমি রুমে বসে আছি। ইরার বাবা আমাকে সবটা বুঝিয়ে দিতে থাকে। মোটামুটি 2 দিনেই উনি আমাকে অনেক কিছুই বুঝিয়ে দেয়। পরের দিন আমরা বের হব, তখন ইরার বাবা আমাকে নিয়ে একটু সাইডে আসে। বুঝতেই তো পারছো, আমার মেয়েটা অনেক জেদি এবং রাগী, ওর খেয়াল রেখো। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, আপনি শুধু দোয়া করবেন। যাও তাহলে, সাবধানে, হ্যাঁ। তারপর আমরা দুজনেই সব কিছু শেষ করে প্লেনে এসে বসে পড়ি। আমরা দুজন যেতে যেতে অন্যদিকে একটু দেখে আসুন ওখানে কি হয়। অন্যদিকে স্যার, আমাদের একে স্যার কোথায়? ওকে হঠাৎ কেন খুঁজতেছ? আপনি তো বলছিলেন দেশের বাইরে আমাদের একটা ছোট করে মিশন আছে। সে মিশন সম্পর্কে তো এখনো কোনো তথ্য বলেনি, বা মিশন সম্পর্কে তেমন কিছু জানি না। স্যার, আমারও সেম প্রশ্ন। উনি কখন কি করে এ সম্পর্কে আমার কোনো তথ্যই ঠিক মতো পাই না। ওকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ও কখন কি করবে তা শুধু আমি জানি। সেজন্য তোমরা ওর ব্যাপারে জেনে কাজ নেই। আসলে স্যার, কথাটা ওইভাবে বলতে চাইনি। আসলে কোনো মিশনে যাওয়ার আগে তো আমাদের সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া হয়। আমরা কি করব না করব, কোথায় নামবো, কিভাবে আমরা যাব। কিন্তু 3 দিন পরেই তো মিশন, সেজন্য জিজ্ঞাসা করা। স্যার, আমারও সেম প্রশ্ন। একে মিশনে চলে গেছে, ওকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের জন্য মিশন হচ্ছে, কয়েকদিন আগে যে মিশনটা শেষ হয়নি সে মিশনটা তোমরা যাবে। একে আগের বার ঠিক যেমন কাজ করেছিল ঠিক তেমনই কাজ করে যাবে। ও একটা জঙ্গলে ভিডিও পাঠিয়েছে আমাকে, সে ভিডিও তোমরা দেখো আর এই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে এরা তো ভিডিও দেখতে থাকে। এরপর ওদের স্যার ওদের বাকিটা বোঝাতে থাকে। ওদের পাঠিয়ে দেয় কাশ্মীরের দিকে। ওরা আবার সেম 15 জন এজেন্ট নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আমি আর এরা দুজনই এয়ারপোর্ট থেকে বের হয়ে নিচে নামি। আমরা এখন যাচ্ছি কোথায়? আপাতত হোটেলে যাব। কোন হোটেলে যাব? এখন কি করে তা বলবো? আচ্ছা, আমরা যে অফিসে কাজের ব্যাপারে যাব, সেই অফিসটা যেখানে, আমরা তার আশেপাশে কোনো হোটেলে তো থাকতে পারি। এত বুদ্ধি নিয়ে থাকেন কি করে? আমার বরাবরই একটু বুদ্ধি বেশি, সে আর নতুন কি। এবার বকবক বন্ধ করলে আমরা সামনের দিকে এগোতে পারি। ঠিক আছে, চলুন। এরপর আমরা একটা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে করে হোটেল আসার পরিবর্তে চলে এসে একটা বাড়িতে। বাড়িটা সামনের দিক থেকে অনেক পুরনো আর ছোট মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকে এরা তো অবাক, কেননা ভেতরটা অনেক বড় ছিল। এটা কার বাড়ি? কার আবার? আমার বাড়ি। আমাকে দেখে কি আপনার মদন বলে মনে হয়? এই যে এই বাড়িটা যদি আপনার হয়, তাহলে আমাদের বাড়িতে কেন পড়ে আছেন? আমার ইচ্ছে, এখন মুখটা বন্ধ করে ফ্রেশ হয়ে নিন। এরা কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে আমার কিছু কাজ আছে, সেজন্য এরাকে কিছু খাবার আর নাস্তা দিয়ে যায়। আমার ফিরতে রাত হবে। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কোনো কিছু লাগলে কল করবেন। এখানে নাস্তা আর এখানে খাবার আছে, খেয়ে রাতে শুয়ে পড়বেন। আমাকে এসব খাইয়ে উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা করছেন না তো? আপনার মাথায় কি এইসব ছাড়া আর কোনো ভালো কিছু আসে না? আসবে কি করে? নিজে না খেয়ে আমাকে খেতে বলেছেন, এতে মাথায় তো অনেক কিছুই আসবেই। আমি কথাটা শুনেই প্রতিটা আইটেম থেকে কিছু কিছু করে খেয়ে নেই। এবার তো বিশ্বাস হলো খাবারে কিছু নেই। ঠিক আছে, যান তাহলে। আসার সময় কিছু চকলেট নিয়ে আসবেন মনে করে। তারপর আমি রুমটা বাইরে থেকে লক করে বের হয়ে আসি। আসার সময় এর বাবাকে কল দিয়ে সবটা বলে দিই। তুমি পৌঁছে গেছো তো? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। এখন তোমার প্ল্যান কি? আমাদের বাকি এজেন্টগুলো যখন ওইদিকে থাকবে, তখন ডেভিল মনে করবে আমাদের এজেন্টগুলো এদিকে আছে। অলরেডি আমাদের এজেন্ট ওখানে হামলা করছে। এখন আমি যাচ্ছি ডেভিলের কাছে। আপনি একটা কাজ করুন, এই দেশের একটা এজেন্সির সাথে কথা বলে আমাকে কিছু হাতিয়ার দেওয়ার ব্যবস্থা করেন। তোমরা তো সেফ হাউসে হাতিয়ার থাকার কথা। কিছু সমস্যার কারণে সেগুলো আমি আনতে পারিনি। ঠিক আছে, তুমি ওই ঠিকানায় যাও, আমি ওদের বলে দিচ্ছি। ঠিক আছে স্যার। তারপর আমি ওইদিকে যাই। অফিসের সামনে এসেই স্যারকে কল দেই। এতে একজন অফিসার নিচে নামে। আপনার নামই কি? নাম বলার প্রয়োজন নেই, আমার কিছু হাতিয়ার লাগবে। হাতিয়ার তো দেওয়া যাবে, কিন্তু আপনাকে সেসব হাতিয়ার আবার ফেরতও দিতে হবে। হাতিয়ার ফেরত তো দেব, কিন্তু যেগুলো খরচ করব সেগুলো ফেরত দেবো কি করে? আচ্ছা, আমিও আপনার সাথে যাব। ঠিক আছে চলুন।
এদিকে আমি হাতিয়ে নিতে থাকি, আর অন্যদিকে বস, একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি বল। আমাদের এখানে হামলা হতে পারে। হামলা তো হয়েছে আমাদের কাশিরে, ওখান থেকে বলছে। ওখানের সাথে সাথে এখানেও হামলা হতে পারে। যদি এমনটা হয় তাহলে প্রস্তুত থাক তোরা। কিন্তু বস, এখানে তো তেমন কিছু নেই আমাদের। যা আছে তা নিয়ে রেডি হতে বল। ঠিক আছে। তারপর অফিসার আর আমি চলে আসি একটা ঠিকানায়। এত বড় একটা জায়গায় আমরা মানুষ মায় দুজন। তোমার কি ভয় হচ্ছে? আমরা লোক কম হওয়াতে একটু তো হচ্ছে, বুঝতেই তো পাচ্ছেন। ওরা ঠিক কতজন আছে আমরা তো সেটাই জানি না। তাহলে একটা কাজ করো, তুমি এখানেই থাকো, আমি ভেতরে এসে দেখে যাচ্ছি। এটা তোমার কাছে রাখো, যদি আমি সমস্যায় পড়ি এটাতে করে তোমাকে সিগন্যাল দেব, তুমি এটার সাহায্যে আমার কাছে চলে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ভেতরে যাই, গিয়ে নিজের মতো করে বাকি কাজ করতে থাকি। কিছু কিছু জায়গায় বোমা লাগিয়ে দিই, কিন্তু এই জায়গায় তেমন কোনো লোককে দেখতে পাচ্ছি না। সেজন্য ভেতরের রুমগুলো দেখতে থাকি, তবুও খুঁজে পাচ্ছি না। এজন্য সন্দেহ আরও বেড়ে যায়। কি ব্যাপার, এখানে তো 10 জন হলো লোক থাকার কথা, কিন্তু একজনকেও দেখছি না, ব্যাপারটা কি? অন্যদিকে ডেভিল আরও লোক বসে আছে এই বাড়ির 40 ফিট নিচে। আসলে এই বাড়ির কিছু কিছু সিক্রেট রুম আছে, কিন্তু আমি তো জানি না, সেজন্য পুরো বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেই। এদিকে ডেভিল আরও লোকেরা বুঝতে পারে। বস, এখন কি করবেন? চুপ করে বসে থাক। ওরা কতজন লোক এসেছে সেটা তো জানি না, তাছাড়া ওরা তো আমাদের কোনোভাবেই খুঁজে পাবে না। কিন্তু আমরা বের হব কি করে? বের হওয়ার রাস্তা আছে, সে নিয়ে চিন্তা করো না। তারপর কল দেই স্যারকে। স্যার, আপনার এজেন্ট তো ভুল তথ্য দিয়েছে। ভুল তথ্য কি করে হবে? এখানে তো কাউকেই পাইনি, সব কয়েকটা রুম খালি, কোনো রুমেই লোক নেই। তা কি করে সম্ভব? ভালো করে খুঁজে দেখো। তার সম্ভব না। কেন সম্ভব না? আমি তো বোমা দিয়ে পুরো বাড়িটা ধ্বংস করে দিয়েছি, যদি কেউ থাকে তার বাঁচার কোনো আশঙ্কা নেই। তুমি তাহলে চলে আসো। ঠিক আছে স্যার। তারপর অফিসারকে কিছু বন্দুক দিয়ে দেই। বোমাগুলো কোথায়? এত বড় একটা বাড়ি কি গুলি করে ভাঙবো নাকি? তাই বলে সবগুলো বোমা খরচ হয়ে ফেলবেন। তোমার তো ভাগ্য ভালো, বন্দুকগুলো পেয়েছো। যদি ভেতরে কেউ থাকতো তাহলে তো এটাও তুমি ফেরত পেতে না। এবার এগুলো নিয়ে তোমার এজেন্সিতে যাও। আপনি কোথায় যাবেন? আমি যাব, আমার কাজ আছে। এরপর দুজন দুই দিকে চলে আসি। রাতে ইরার কথা মতো চকলেট নিয়ে আসি, কিন্তু রাত হয়ে যাওয়াতে আর ওই রুমে যাইনি। ফ্রিজের মধ্যে সবগুলো চকলেট রেখে দেই। পরদিন সকালে ইরা ফ্রেশ হয়ে এসে দেখে আমি নাস্তা করতেছি। এটা কি হলো? কই কি হলো? আমাকে একা রেখে খাওয়া কেন শুরু করলেন? আপনি ঘুমোচ্ছিলেন বলে আমি ডিস্টার্ব করলাম না। আমার নাস্তা কোথায়? সামনেই রাখা আছে। এরপর ইরা বসে খেতে শুরু করে। খাওয়া শেষ করেই আমরা বের হবো কখন ফাইল নিয়ে? মাত্র সকাল হলো, এখন অনেকটা সময় বাকি আছে। বিকাল 4টায় মিটিং। এরপর কি আমরা আবার দেশে ফিরে যাব? এত তাড়াতাড়ি বললেই তো আর ফেরা যায় না। কাজ তো শেষ হয়ে যাবে, তাহলে এখানে শুধু শুধু কেন বসে থাকবো? আপনাকে বসে থাকতে কে বলেছে? আশেপাশে ঘুরে দেখবেন। আমি কি রাস্তাঘাট চিনি নাকি যে ঘুরে দেখবো? বাচ্চা মেয়ে হলে ভেবে নিতাম হারিয়ে যাবেন, কিন্তু এত বড় হয়ে হারিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাও আমি একা একটা মেয়ে, রাস্তায় বের হলে ছেলেরা যদি... কাজের পরে যদি সময় পাই তাহলে যাব। ঠিক আছে। এরপর বিকেল আমরা দুজন বের হয়ে ফাইল নিয়ে আমরা প্রথমে একটা অফিসে আসি। এখানে এসে ফাইলগুলো পড়তে থাকি। তখনই কয়েকটা লোক আমাদের সামনে আসে। এখানে মিস্টার আকাশ কেহ? জি আমি। স্যার, আপনাকে ভিতরে ডাকছে। আমিও আসবো ভেতরে। সরি, আপনাকে ভিতরে নেওয়া যাবে না। কথাটা শুনে এরা মন খারাপ করে বসে আছে। ভেতরে এসে কাজ করতে থাকে। তারপর ওনারা কিছু পেপার আর একটা হার্ড ডিস্ক দেয়, ওটা নিয়ে বেরিয়ে আসি। আমার হাতে দেখা মাত্রই কি আছে এটাতে? কি আর হবে, একটা ছোটোখাটো বোম। ভেতর থেকে যা দিয়েছে এটা আমার হাতে দাও, আমি এটা বাবার হাতে তুলে দিব। ঠিক আছে, নিন তাহলে। আচ্ছা, কাজ তো শেষ, আমরা এখন কোথাও থেকে ঘুরে তো আসতে পারি। কিন্তু এগুলো নিয়ে বের হওয়াটা রিস্ক হয়ে যাবে। সত্যি তো, আমি এটা ভাবিনি। তাহলে এটা বাসায় রেখে তারপর না হয় আমরা ঘুরতে যাব। আমরা এখান থেকে বাসায় পৌঁছাতে 30 মিনিট, এখন বাজে 6টা। এত রাতে বের হওয়াটাও ঠিক হবে না। তাহলে কালকে বের হবো, ঠিক আছে? আচ্ছা তাই হবে। আমরা এগুলো নিয়ে বাসায় চলে আসি। পরের দিন আমরা ঘুরতে বের হই, কিন্তু এরা একটা জিনিস খেয়াল করে, সেটা হলো আমি এখানকার প্রায় অনেক কিছুই চিনি, সেজন্য একটু বেশি অবাক হয়। আচ্ছা, তুমি এত কিছু চিনো কি করে? তা জেনে আপনার কি কাজ? বললে সমস্যা কি? সমস্যা আছে বলে এখন বলছি না। এরা চুপ করে আছে, কোনো প্রশ্ন আর করেনি। এদিকে আমাদের ঘোরাফেরাও শেষ হয়ে যায়।
রাতে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বের হই এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে আমরা নিজেদের দেশে ফিরে আসি। আমাদের আনতে কেউ আসেনি এয়ারপোর্টে, কেননা সবাই যে যার মতো কাজে ব্যস্ত। সেজন্য আমরা বাসায় আসি। এসে এরা ওর বাবার হাতে ওইগুলো তুলে দেয়। কি আছে এখানে? আমি তো জানি না। আচ্ছা, তুই রুমে যা, আমি আকাশের থেকে পরে জেনে নিব। কথাটা শুনে কিছুটা রাগ হয় এরার, কেননা আমি আসাতে এরা কেউ কোনো পাত্তাই দিচ্ছে না ঠিক মতো। পরদিন এরা যায় ভার্সিটিতে, আর আমি আসি অফিসে। ভার্সিটির মধ্যে কিরে, এতদিন কই ছিলি তুই? দেশের বাইরে ছিলাম। হঠাৎ করে দেশের বাইরে, ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছু না, অফিসের কিছু কাজে গিয়েছিলাম। তুই একা গিয়েছিস নাকি সাথে আরও কেউ ছিল? এরা প্রথমে ভেবেছিল বলবে না, কিন্তু পরে ঠিকই স্বীকার হয়। বাহ, বিয়ে না হতেই হানিমুন? কার বিয়ে আর কিসের হানিমুন? কার আবার? তোর আর ওই ছেলেটার? তোদের কি মাথাটা গেছে নাকি? মাথা কেন যাবে শুনি? আমি ওই ছেলেকে তো দুই চোখেও সহ্য করতে পারি না। ওই ছেলেকে কিভাবে আমার বাসা থেকে বের করব, সে আইডিয়াটা দে। তুই কিছু কাজ করে নিতে পারলেই হয়ে যাবে। যেমন কি কাজ? ওই ছেলেকে প্রতিনিয়ত অফিসে অপমান করবি, বাসায়ও সেমভাবে করবি। দেখবি ছেলেটা অফিস থেকে তো যাবেই, সাথে বাসা থেকেও। তাহলে এখন আমাকে আগে অফিসে বসতে হবে? ঠিক বলেছিস। বাবাও আমাকে কয়েকবার বলেছিল, কিন্তু আমি এত প্যারা নিতে পারবো না বলে বাবাকে মানা করে দিয়েছি। এখন সেই সুযোগ আবার আমাকে কাজে লাগাতে হবে, যে কোনোভাবেই। তুই অফিসে ঢুকে ওই ছেলেকে তো সবসময় আশেপাশে রাখবি, ওকে দিয়ে সব রকম কাজ করাবি। তবে এইগুলো কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আঙ্কেল এখন তোর থেকেও ওই ছেলেকে বেশি গুরুত্ব দেয়। এরকমটা যদি চলতে থাকে তাহলে একটা সময়ই দেখবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তোর বাবা মা ক্ষতি করে সব কিছু নিজের করে নিবে, তখন তোর নিজের বলতে কিছুই থাকবে না। আমি তো এত কিছু ভেবে দেখিনি। সেজন্যই তো বললাম এখনো সময় আছে, নিজেকে ঠিক কর, নয়তো দেখবি কোন ফাঁকে তোদের সব কিছু নিয়ে উড়ে চলে যাবে। তাহলে একটা কাজ করি, আমি ওই ছেলেকে বাবা মা চোখে আমি খারাপ বানিয়ে দেই। কিভাবে বানাবি? প্রথমে অফিসের হিসাবে টুকটাক গরমিল করে দেখাবো, এরপর আস্তে আস্তে বিভিন্নভাবে যে কোনো রকমে ওকে তো খারাপ বানাবো। কেননা এরকমও হতে থাকলে বাসায় আমাকে কেউ আর পাত্তাই দিবে না। সেজন্যই তো বলছি এখন তুই শুরু করে দে। আচ্ছা, রাতেই আমি বাবাকে বলবো আমি যে অফিসে বসবো। ঠিক আছে, এখন তুই বাসে যা, আমরাও বাসে যাব। এই বলে ওরা যে যার বাসায় চলে যায়। রাতের বেলায় ইরা, আমি, ইরার মা বাবা একসাথে খেতে বসি। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি কাল থেকে কোম্পানিতে জয়েন্ট করব। এটা তো অনেক খুশির কথা। সত্যি বলছো তো? সত্যি বলছি। তবে তোকেও আকাশের মতো প্রথম থেকে নিচু অবস্থান থেকে শুরু করতে হবে। নিচু অবস্থান বলতে? যেমন ধর নিম্ন পদস্থ থেকে শুরু করে উপরের দিকে আসতে হবে। বাবা, এটা কোনো কথা বললে তুমি? আমি যদি নিম্ন পদস্থ থেকে শুরু করি তাহলে আমি তোমার মেয়ে হয়ে কেন অফিসে জয়েন করব? এতে তো আমি অন্য কোম্পানিতে জয়েন করতে পারি। তাহলে তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। আমি সরাসরি তোমার আগের পোস্টে জয়েন করব। এক কথায় তোমার পরে আমার হাতেই থাকবে পুরো অফিসের কন্ট্রোল। এটা আবার কেমন কথা? আম্মু, তুমি আব্বুকে কিছু বোঝাও। ইরার আব্বু, ইরা যদি প্রথম থেকে শুরু করে তাহলে পরবর্তীতে ওকে তুমি এমডি যে বানাবে তখন কি ওর সম্মান থাকবে? ব্যবসার ক্ষেত্রে তুমি কোনো কথা বলবে না, এটা কোনো ছেলে খেলা নয়। যে বললেই কাউকে এমডি স্থান দেওয়া যায় না। ও তো তোমারই মেয়ে, ভুল করলে তুমি তো আসোই। ভুল করে লক্ষ লক্ষ টাকা লস করাবে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? তাছাড়া তুমি তো আসোই, তোমার পাশে পাশে রেখে ওকে শেখাও। আব্বু, তোমার পাশে রাখলেই হবে আমাকে। থাক আঙ্কেল, রেখে দিন, আমরা তো আছি, আপনার থেকে না হয় শিখে নেবে, ভুল হলে শুধরেও নিতে পারবে। ঠিক আছে, তুমি যখন বলতেছ তখন কাল থেকে না হয় আসতে পারে। এদিকে এরা কিছুটা খুশি হলেও মনের দিক থেকে অনেক রেগে আছে, কেননা এরার বাবা আমার কথায় ইরাকে ওনার সাথে রাখতে রাজি হয়েছে, সেজন্য তাও কাউকে কিছু বুঝতে দেয়নি। খাওয়া শেষ হলে রুমে চলে আসে। এসে পুরো ঘটনা তানু আর রিমুকে বলে। ওরা সবটা শোনার পর, দেখলি তো আমার কথাই মিলল। তাই তো দেখলাম। এখন কাল থেকে অফিসে যাই, তারপর আমি বাকিটা বুঝে নিব আস্তে আস্তে। পরদিন ইরার বাবা, ইরা আর আমি তিনজনে একসাথে বের হই অফিসের দিকে। প্রথম দিন ইরার মোটামুটি বোরিংয়ে লাগলো, কেননা ইরা তো কোনো কিছুই বোঝে না, সেজন্য কোনো কাজ ওকে করতে হয়নি। এভাবে দেখতে দেখতে কেটে যায় একটা সপ্তাহ। তানু ইরাকে কল দেয়। কিরে, কত দূর?
আজকে একটা ফাইলে আমি ঝামেলা করে এসেছি আকাশকে ফাঁসানোর জন্য। কাল আমি অফিসে যাব না। কেন কেন? আমি যদি যাই কিছু ঝামেলা আমাকে নিয়েও হতে পারে, সেজন্য সব ঝামেলা আকাশের উপর দিয়েই যাক। ঠিক আছে, সাবধানে থাকিস। এদিকে ইরার বাবা অফিসের ফাইলগুলো দেখে অবাক হয়ে, কেননা প্রায় 80 লক্ষ টাকার হিসেব এখানে গরমিল আছে, সেজন্য আমাকে ডেকে পাঠায়। আকাশ, এই ফাইলে কি তুমি তৈরি করেছো? আমি তৈরি করেছি, কিন্তু 3 ঘন্টার জন্য এরা আমার থেকে ফাইলটা নেয় হিসাব দেখবে বলে পরে আমাকে দিয়ে দেয়। আমি এর ভেতরে খুলে দেখিনি। কোনো কিছু কি হয়েছে? ইরা তোমার থেকে ফাইলটা নিয়েছিল তাহলে? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি, তুমি এখন কেবিনে যাও তাহলে। আমি কেবিনে যাই। এদিকে রফিক চৌধুরী বুঝতে পারে সবটা, সেজন্য উনি চুপ করে আছে। কেন চুপ করে আছে তা হয়তো অনেকে বুঝতে পারছেন না, কিন্তু চিন্তা করবেন না, এই বিষয়ে আপনারা জানতে পারবেন সব কিছু। সন্ধ্যা দিকে আমি সহ রফিক চৌধুরী বাসায় আসি। এরা তো বসে আছে, কখন আমাকে কথা শোনাবে সেজন্য। কি ব্যাপার আব্বু, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? তোমার কি রাগ বা জেদ হচ্ছে না? এইগুলো কেন হবে? না, কিছু না। রুমে গেলাম আমি। আকাশ, সকালে বের হতে হবে, আমাদের মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। রাতের বেলায় আমি রফিক চৌধুরী কালকের মিটিং নিয়ে কথা বলতে থাকি, কখন কি করব না করব, কিভাবে তাদের প্রজেক্ট উপস্থাপন করব এইসব ব্যাপারে। পরের দিন আমরা বের হয়ে মিটিং শেষ করে এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। এরা যতই যা কিছু করুক না কেন, এতে কোনো লাভ হচ্ছে না। সেজন্য আর বান্ধবীদের বলে, কিরে, কোনো কাজে তো হচ্ছে না। কাজ হচ্ছে না, এত ভুল থাকার পরও আঙ্কেল ওই ছেলেকে এখনো সহ্য করতে যাচ্ছি কি করে? তা তো আমি জানি না, কিন্তু এবার এমন কিছু একটা করতে হবে যেন বাবা ওকে বাসা থেকে বের করে দেয়। তাহলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তাড়াতাড়ি করে বল আমাকে। তানু এরপর ইরাকে কিছু আইডিয়া দেয়। এরা শুনে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত এতটা নিচে নামবো আমি? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। কিন্তু এতে কাজ হবে তো? 100% কাজ হবে। রিমু, তুই চুপ কেন? আমি ভাবছি যেভাবে প্ল্যান করেছিস সেভাবে কাজ করতে পারবি তো? 100% কাজ হবে। আমি একটা মুভিতে সেম কাহিনী দেখছি। তুই যদি করে ফেলতে পারিস তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে আমি কাল ট্রাই করব। ঠিক আছে, তাই করছি। তবে একটু সাবধানে করিস। সাবধানের কি আছে আবার? অ্যাক্টিং করতে গিয়ে আবার সিরিয়াস করে বসিস না। এতটা বোকা না আমি। আমি এখন যাই তাহলে। ঠিক আছে। ওরা এই জায়গা থেকে চলে আসে। রাতের বেলা ওরা সবাই খেতে বসে, কিন্তু ইরার বাবা মার প্রায় খাওয়া শেষ। আম্মু, তোমার কি খাওয়া শেষ? কেন, কিছু বলবি নাকি? আমাকে এক গ্লাস দুধ গরম করে দাও। ঠিক আছে। তা আকাশ, তোমাকেও দিব নাকি? ঠিক আছে আন্টি, নিয়ে আসুন। অন্যদিকে এরা তো সব প্ল্যান করে রাখে, কেন এরা যা চেয়েছিল তার থেকে বেশি কিছু এখন হতে যাচ্ছে। এদিকে ইরার আম্মু দুধগুলো গরম করে রাখে। তখন ইরা চুপি চুপি দুধে কিছু একটা মিশিয়ে দেয়। আসলে এখানে 2টা গ্লাম ছিল, একটা ইরা সবসময় খায়, এজন্য বাকি যে গ্লাসটা ছিল সেই গ্লাসে কিছু একটা মিশিয়ে চলে আসে। এদিকে ইরার আম্মু দুধ নেওয়ার সময় ইরা যে গ্লাসে করে খায় সেই গ্লাসটা ভেঙে যায়, সেজন্য আরেকটা গ্লাসে দুধ নিয়ে আসে। কিন্তু আশ্চর্য হলো, 2টো গ্লাস দেখতে একই রকম। এরা তো দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার আম্মু, 2টা গ্লাস দেখতে একই রকম কেন? তুই যেটাতে করে খাস ওটা ভেঙে গেছে, সেই জন্য আমি এটাতে করে নিয়ে এসেছি। এবার এরা পুরো ফেঁসে গেছে, কেননা কোন গ্লাসে মিশিয়েছে এখন এরা নিজেও জানে না। তুই এটা খা, আর আকাশ তুমি ওটা খাও। দিন আন্টি, আমারটা তো আমি খেয়ে নেই। এরপর এরা ওর মায়ের চাপে পড়ে খেয়ে নেয়, কিন্তু ভাগ্যক্রমে ওই গ্লাসের দুধ আমি খেয়ে নেই। একটু পর আন্টি, আমার কেমন যেন লাগতেছে, আমি রুমে গেলাম। ঠিক আছে, যাও তাহলে। আমি দরজার সামনে যাওয়ার আগেই দেখি এরা দাঁড়িয়ে আছে। ইচ্ছে করেই যেন এরাকে দেখেই আমি রুমে ঢুকে পড়ি। এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই কি হতে চলেছে এখানে, তবুও পুরো ঘটনা বিস্তারিত করে ভেঙে বলতে হবে। এদিকে এরাকে দেখেই আমি যেন কেমন হয়ে যাই। এরাও আমাকে সেই সুযোগে নিজের রুমের ভেতর ঢুকিয়ে নেয়। এরপর এরা একে একে ওর জামা কিছুটা ছিঁড়ে ফেলে, তারপর চিৎকার করতে থাকে, বাবা, মা, তোমরা কোথায়? আমাকে এই পশুটার হাত থেকে বাঁচাও, নয়তো ও আমার সর্বনাশ করে ফেলবে। এরা চিৎকার শুনে এরার বাবা মা রুমের দিকে আসতে থাকে। আমি তো নেশার কারণে কোনো কিছুই বুঝতে পারছি না, সেজন্য ইরার উপর ঝাঁপিয়ে পড়ি। তখন ইরার বাবা মা চলে আসে ওখানে। রুমে এসে এগুলো দেখেই ইরার বাবা আমাকে ইরার উপর থেকে ওঠায়। এরা ততক্ষণ ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে দাঁড় করিয়েই, তোকে একদিন আমি নিজের ছেলের মতো করেই দেখেছি,
হাত তুই কিনা আমারই মেয়ে সর্বনাশ করতে চেয়েছিস? এই বলে আমাকে মারতে যাবে, তখন উনি আমার চোখের দিকে তাকে অবাক হয়ে যায়। তাই উনি নিজে আর আমাকে কোনো কিছু না বলেই রুমে এনে মাথায় পানি আর একটা ওষুধ খেয়ে শুয়ে দেয়। এরা এখনও অ্যাক্টিং করে খেতেই চলেছে। বাবা, তুমি ওই ছেলেকে বাসা থেকে বের করে দাও। ইরার বাবা, ইরা কিন্তু ঠিকই বলছে, ওই ছেলেকে আর এ বাসায় রাখা যাবে না। ইরা, তুই শুয়ে পড়। আকাশ আর আসতে পারবে না। আমি এই নিয়ে সকালে কথা বলবো তোর সাথে, আর তুমি আমার সাথে আসো। এদিকে এরার বাবা মা দুজনেই চলে যায়। এরার মা তো রফিক চৌধুরীকে অনেক কথাই বলতে থাকে। সবটা শোনার পর তুমি এখন চুপ থাকো, বাকিটা কাল সকালেই দেখতে পারবে আমি কি করি। তুমি কি করবে শুনি? বললাম না, কাল সকালেই দেখবে। তারপর ওনারা শুয়ে পড়ে। ইরা তোর বান্ধবীদের সবটা বলতে থাকে। সকালবেলায় আমি, ইরা আর ইরার মা বাবা ড্রয়িং রুমে বসে আছি। ইরা চুপচাপ, এদিকে আমিও চুপচাপ, কেননা ওনারা কিছু বলছে না বলে। কি ব্যাপার, আপনারা এইভাবে চুপচাপ বসে আছেন কেন? তোর আশা কি এখানে নাচবো নাকি? রাতে এত কিছু করে এখন এমনভাবে বসে আছে মনে হচ্ছে কিছুই জানে না। ইরা এভাবে রেগে আছে কেন তা আমার জানা নেই। অবশ্যই আকাশের ওই জানা জানারই কথা। মানে কি বাবা? মানে অনেক কিছুই। গতকাল রাতে কি কিছু হয়েছিল? যতদূর মনে পড়ে আমরা একসাথে খাবার খেয়েছিলাম, কিন্তু এরপর আর কোনো কিছু মনে পড়ছে না। দেখলে এখন নাটক করা শুরু করে দিয়েছে। আন্টি, আমি তো কিছুই বুঝতেছি না। কাউকে কোনো কিছু বুঝতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো তোকে আর আকাশকে বিয়ে করতে হবে। বাবা, তোমার মাথা কি ঠিক আছে? আমার ঠিকই আছে। আম্মু, তুমি কিছু বলছো না কেন? শোনো না, ইরা তো ঠিকই বলছে। যে ছেলে তোমার মেয়ের সর্বনাশ করার জন্য ওর রুমে গিয়েছে, বাকিটা তুমি তো দেখলেই। তাহলে কেন তুমি ওই ছেলের সাথে ইরার বিয়ে দেওয়ার কথা বলছো? আঙ্কেল আন্টি, কার বিয়ে আর কে কার সর্বনাশ করতে চেয়েছিল? দেখেছো মা, এমন ভাব ধরতেছে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু গতকাল রাতে পুরো মাছটাই যে খেয়ে নিতে চেয়েছিল সে এখন তার জানেই না। ওর তো জানার কথা না। মানে কি, তুমি কি ঠিক আছো? আমি ঠিকই আছি। আকাশ, তুমি এখন ঠিক আছো তো? অফিসে যাওয়ার মতো অবস্থা আছে তো? একটু লেবু শরবত খেতে পারলে ভালো হতো। ঠিক আছে, রুমে যাও, আমি কাজের বুয়াকে পাঠিয়ে দিচ্ছি। আমি ওখান থেকে যাওয়ার পর কাজের বুয়াকে দিয়ে শরবত পাঠিয়ে দেয়। তারপর 5 দিন পরে ইরার বিয়ে আকাশের সাথে হবে, সেই জন্য এই 5 দিনের ভেতরে বিয়ের কেনাকাটা সেরে নাও। আমি ওই ছেলেকে কখনো বিয়ে করব না। তুমি না করলেও আমি তোমাকে জোর করে বিয়ে করাবো, কথাটা মনে রেখো। তারপর রাগ করে ভার্সিটি চলে আসে। তখন ইরার মা প্রশ্ন করে, তুমি এরকমটা কেন করলে? আমি যা বলেছি ঠিকই বলেছি। ওর মেয়ে ছেলে যে তোমার মেয়েকে বিয়ে করবেই, এটা 7 কপালের ভাগ্য। যে ছেলে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল সে ছেলের হাতে তুমি তোমার মেয়েকে তুলে দেবে, এতে তোমার মেয়ে কি সুখী হবে? তুমি তো সবটা জানো না। যদি সবটা জানতে তাহলে আর ইরার হয়ে কথা বলতে না। তাহলে আমাকে সবটা বলো, আমিও শুনি। এরপর রফিক চৌধুরী ওনার স্ত্রীকে সবটা বলে। সবটা শুনে উনি নিজে অনেক অবাক হয়ে যায়। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। গত রাতে ইরা কোনো দুধ খেতে চায়নি, এবার বুঝেছো? আমি তো ভেবেছিলাম ওর গ্লাসটা ভেঙে যাওয়াতে ওর খেতে চায়নি। তবে হাজার শুক্রিয়া আদায় করো, ওই গ্লাসের দুধ ইরা খায়নি। যদি খেত তাহলে কি করতো ভেবে দেখেছো? আমি তো ভাবতেও পারিনি এরা এরকম জঘন্য কাজ করবে। আমি তোমাকে একবার বলেছিলাম, ওই ছেলে যদি ব্যবসায় সব বুঝে আর সৎ হয়, ওর সাথেই আমি ইরার বিয়ে দেবো, তাহলে ওকে ব্যবসার হাতে তুলে দেবো। তুমি তো বলছিলে, তা এখন কি ছেলেটা সব কিছু পারে? পারে মানে অনেক কিছুই বোঝে ছেলেটা। তাছাড়া ভেবেছিলাম আমি আরো কয়েকটা মাস গেলে আমি বলবো কথাটা, কিন্তু তোমার মেয়ে যেসব কাণ্ড করেছে সেই জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে না হয় দেখা যাবে আবার কোনো কুবুদ্ধি নিয়ে হাজির হয়। ভাগ্য ভালো আমি সবটা ধরতে পেরেছি। যদি না বুঝতাম তাহলে তো ছেলেটাকে আজকে ভুল বুঝে তাড়িয়ে দিতে হতো। আমিও অনেক খারাপ কথা বলে ফেলেছি, ওর কাছে ক্ষমা চাইতে হবে। তার প্রয়োজন হবে না, কেননা গতকাল রাতেই ওর কথাই আমার মনে নেই, সেই জন্যই ওকে আমার বলতেও যেও না। আমি অফিসে গেলাম, ওর খেয়াল রাখিও। ঠিক আছে। ইরার বাবা অফিসে চলে যায়। এদিকে ইরার বান্ধবীদের অনেক গালাগালি করতে থাকে। এভাবে পাগলামি করছিস কেন? গালাগালি করবো না কি করব? তোদের কথা মতো আমি কাজ করেছি। ভেবেছিলাম বাবা মা ওকে বাসা থেকে বের করে দিবে, কিন্তু এখন উল্টো ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে। তুই যা যা বলেছিস সে অনুযায়ী তো সব কিছু ঠিক থাকার কথা, কিন্তু মাঝখানে এই ঝামেলা করলো কে? কিসের ঝামেলা? ওটাই তো প্রশ্ন। আকাশ তোর উপরে ছিল,
এটা তোর বাবা মা দুজনেই দেখেছে, এবং কি ওনারা আকাশকে তোর ওপর থেকে উঠায়, তারপরও আকাশকে কিছু বলেনি। এখানে কিছু একটা তো হয়েছে, যার জন্য এরকম উল্টো রিয়াকশন হয়েছে। এখন বিয়েটা কি করে বন্ধ করব তা বলে দে। তুই পালিয়ে যাস। পালিয়ে যাব কোথায়? তাছাড়া আমি পালিয়ে গেলে বাবা মা যা কিছু আছে সব ওই ছেলের নামে লিখে দিবে। তার উপর আমার কাছে বর্তমানে কিছুই নেই, আমার অ্যাকাউন্ট সব বন্ধ। এক কথায় আমার কাছে এখন কিছুই নেই। তাহলে বিয়ে করে ওই ছেলেকে এত অবহেলা আর জ্বালাবি, দেখবি ওই ছেলে নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিবে। তখন তোর বাবা মাও তোকে তেমন কিছু আর বলবে না। তোর এই বুদ্ধি কাজে দিবে তো? 100% দিবে। তুই ওকে কোনো অধিকারই দিবি না। এক কথায় ওর সাথে সবসময় খারাপ আচরণ করে যাবি, দেখবি একটা সময় ও নিজেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে তুই আর রিমো চলে আসিস আমার বিয়েতে। ঠিক আছে, আর নিজের খেয়াল রাখিস। এরা ওখান থেকে চলে আসে। পরদিন আমাদের জন্য শপিং করা হয়, কিন্তু এরা তো বিয়েতে মত নেই। কিন্তু এত গহনা শাড়ি দেখে এরাও লোভ সামলাতে পারেনি, সেজন্য অনেক গহনা কিনে আর সাথে শাড়ি জামা ওগুলো কিনে নেয়। আমার জন্য একটা পাঞ্জাবি আর বাকি যা লাগে সেগুলো কিনে নেয়। পরদিন তানু রিমু ওরা চলে আসে এরার বিয়ে বাড়িতে। তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না বাড়িতে। তানু আর রিমু এসে এরাকে বউ সাজিয়ে নিচে নামিয়ে আনে। দোস্ত, তোকে এমনভাবে সাজিয়েছি আকাশ তো চৌকি ফেরাতে পারবে না। তুই কি মার এখন খাবি নাকি পরে? রাগ করছিস কেন? আমি তো জাস্ট মজা করতেছি। আর এদিকে আমার তো কোনো বন্ধু নেই, সেজন্য রফিক চৌধুরী আমাকে নিচে নামায়। এরার তো মন অনেক খারাপ, সে চুপচাপ বসে আছে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে নেয়। সন্ধেবেলায় তানু আর রিমু ওরা দুজনে বাসর ঘর সাজায়। রাতের বেলা এরা বসে আছে বাসর ঘরে। আমি একটু পরে রুমে যাই। ছিল অতীত, এবার চলুন বর্তমানে ফিরে যাই।